Assalamu alaikum, every brilliant mind. Welcome to this very, very special evening with Axis Dental School, the largest online platform for dental students. My name is Naimur Rahman, and I'm from Rashtra Medical College Dental Unit, Session 19 and 20, and I'm going to be your host for this evening. We are here today to celebrate the past, to enjoy the present, and to look forward to the future. We are here to celebrate the continuous and dedicated effort put in by each and every one of you to make Axis Dental School what it is today. First of all, I'd like to thank our Honorable President, Dr. Farhadul Islam Bhaiya, and also Tasneem Ilahi Pinky Apu, who helps us to run this session from behind. সময়টা আমাদের খুব বেশি ভালো যাচ্ছে না। করোনা যেন সবকিছুকেই গ্রাস করে নিয়েছে। এই বুঝি কোভিড শেষ হলো, এই বুঝি সব আগের মতো হয়ে গেল, এই বুঝি আমরা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু না, রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের সংজ্ঞার মতোই শেষ হয়েও হইল না শেষ। বর্তমান পরিস্থিতিকে এমন উপমায় উপমিত করা বোধহয় খুব একটা ভুল হবে না। কিন্তু জীবনযাত্রা ক্ষণিকের জন্য থেমে গেলেও আমাদের স্বপ্ন কিন্তু থেমে নেই। কেনই বা থেমে থাকবে? স্বপ্নের পায়ে তো কোনো শেকল নেই। সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করাও কি খুব বেশি কঠিন, নাকি চাইলেই সম্ভব? কেমন হওয়া উচিত সেই স্বপ্ন পূরণের পদযাত্রা? সে সবকিছু নিয়ে আজ আমরা এক্সিস ডেন্টাল স্কুলের পক্ষ থেকে অসাধারণ এক সেশন নিয়ে এসেছি। আমাদের অনেকের স্বপ্ন থাকে বিডিএস পাশ করে বিদেশে গিয়ে হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার সেট আপ করা। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো একটি ওয়েল ডেভেলপ কান্ট্রি আমাদের ফার্স্ট চয়েস কেন হবে না? কিন্তু সবকিছুরই তো একটি নিয়ম নীতি আছে। কোন পথে আমরা আগাবো, কিভাবে আমরা স্বপ্ন পূরণের সেই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে যাব, সেই ক্ষেত্রে আমাদের নিশ্চয় কিছু নীতি নির্ধারণী, আমাদের কিছু প্রশ্ন থাকে এবং আমাদের জানার আছে অনেক কিছু। আজকে তাই এক্সিস ডেন্টাল স্কুলের পৃষ্ঠপোষকতায় সেই সব কিছু জানা, শোনা এবং সব প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। যারা আজকে লাইভ সেশনটি দেখছেন, অস্ট্রেলিয়ায় হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার সেট আপ নিয়ে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে, সেই সব প্রশ্নের দিক নির্দেশনা নিয়ে আজ আপনাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন এবং ইতিমধ্যে পোস্টারে দেখেছেন অলরেডি। তাই আমি আজকে আমাদের অনারেবল অ্যান্ড অফকোর্স স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল গেস্টকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। সো প্লিজ ওয়েলকাম দ্য গর্জিয়াস, দ্য ওয়ান অ্যান্ড অনলি ফারহা দিবা তাহিতি আপু, যিনি একজন অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড ডেন্টিস্ট ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম আপু, এন্ড ওয়েলকাম আমাদের সাথে থাকার জন্য। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আপু, ভালো আপু ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি টুডে। আশা করি সবাইকে যতটুকু সম্ভব আমি হেল্প করতে পারবো, ইনফরমেশন দিয়ে অথবা যত কোয়ারিজ আছে সবার, আমি চেষ্টা করব আমার মতো করে হেল্প করতে। বাট জানি না, এখন আমাদের এখানে অলমোস্ট হচ্ছে রাত 2টা বাজে। আমি জাস্ট হচ্ছে ঘুম থেকে উঠে এসেছি, জানি না কতটুকু কনসেন্ট্রেশন দিয়ে আমি বলতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনাকে কাছে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। পুরোটা সময় জুড়ে আপনার সাথে থাকবো। উই আর বিয়ন্ড এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার। লাইকওয়াইজ ভাইয়া। শোনা যাচ্ছে না আপু কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি আপু, ওকে। Thank you so much, Apu. So let's get started to this very crucial and, of course, very informative session, which is titled as License Exam in Australia After BDS. আপু, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশের হাজারো স্বপ্নসারথীর পথ সহজ করতে আপনি আজ এসেছেন। আপনার অনুভূতি কি আপু? ওয়েল, খুবই এক্সাইটেড, পাশাপাশি হচ্ছে একটু নার্ভাসও। এতগুলো মানুষ হচ্ছে দেখবে, প্লাস হচ্ছে বলতে হবে, এবং ওরকম ভাবে প্রিপারেশনও নেওয়া হয়নি। বাট
ভালো লাগছে অনেক যে আমাকে আপনারা হচ্ছে এতটুকু যোগ্য মনে করেছেন সবাইকে সবার সাথে এরকম একটা প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য, প্লাস সবাইকে হেল্প করার জন্য বা সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি খুবই গ্রেটফুল যে আমাকে বলা হয়েছে। আ এই তো ইনশাআল্লাহ যতটুকু পারি হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব আপনাদের সবার হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দিতে। আম আমার সাধ্যমত যদিও অনেক আগের কথা সবকিছু হয়তোবা 100% আমার ওভাবে মনেও নেই। বাট আমার পাথওয়েটা যেভাবে আমি এগিয়েছি এবং আমি যেভাবে হচ্ছে আমার স্বপ্নগুলোকে সাজিয়েছি, আমি চেষ্টা করব আমারটা শেয়ার করতে এবং তাতে যদি কারো হেল্প হয়, কোনো একজনেরও যদি হেল্প হয়, I will be happy. উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ আপু। এত ব্যস্ততার মাঝেও আপনি এত একটা ক্রিটিক্যাল টাইমে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। রিয়েলি থ্যাংকস টু ইউ। সো আপু, আহ আমরা মূল সেশনে ঢুকতে চাচ্ছি। সো আপনার কাছে আমার প্রথম শিওর প্রশ্নই ভাইয়া। থাকবে, এই যে আপনি অ্যাব্রোডে আপনার ক্যারিয়ার সেট আপ করবেন বা আপনি অস্ট্রেলিয়ায় যে যাবেন, আপনি এই ডিসিশনটা ঠিক অ্যাকচুয়ালি কোন সময় নিয়েছিলেন? আপনি কি স্টাডি অবস্থাতেই নিয়েছিলেন? না আপনি ইন্টার্ন শুরু করার অবস্থাতেই নিয়েছিলেন? না আরো পরে আপনি ডিসিশনটা নিয়েছিলেন? অ্যান্ড জানতে চাইবো আপু আপনার সেই সফলতার গল্পটি। ওয়েল আমি ইন শর্ট এ বলব ভাইয়া যে আমি যখন ইন্টার্ন করছিলাম তখন ঠিক আমার এরকম মনে হতো যে আমরা বাংলাদেশে আ যে পড়াশোনা করছি, সবাই বলত যে বাংলাদেশে যে পড়াশোনাটা করছি, বাহিরের দেশে হচ্ছে আ স্পেশালি যারা ডেন্টিস্ট্রিতে পড়ছে বা ইভেন এমবিবিএস এও যারা পড়ছে আমি সঠিক জানি না তাদেরটা। আম বিদেশে গেলে হচ্ছে আমাদের পড়াশোনা অথবা ডিগ্রির অ্যাক্রিডিটেশন টা হচ্ছে একটু নিয়ে একটু সমস্যা হয়। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি ভাবাতো এবং মনে হতো যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি। এটা কেন হচ্ছে অ্যাক্রিডিটেড হবে না ওয়ার্লড ওয়াইড। তো তখন থেকে মনে হতো যে এটাকে কিভাবে হচ্ছে গিয়ে ওয়ার্লড ওয়াইড অ্যাক্রিডিটেড করা যায় বা আম বাহিরের দেশেও আমাকে হচ্ছে ডক্টর হিসেবে মানুষ চিনবে এবং হচ্ছে আমার ডেন্টিস্ট্রি পেশাটাকে আমি যেকোনো দেশে গিয়ে হচ্ছে আমি ডেন্টিস্ট্রি করতে পারবো। এরকম একটা স্বপ্ন আমার তখন থেকে হয়। আম ইন্টার্নি সময় থেকে। বাট আমি জানতাম না যে পাথওয়েটা কি হবে বা কিভাবে হচ্ছে আমি জিনিস স্বপ্নটার দিকে আগাবো। তো আসলে কি স্বপ্নটা দেখতে হয় সবার আগে। তারপর আসলে পথগুলো যদি কেউ স্বপ্নটা সত্যি, সত্যি বাস্তবায়ন করার চেষ্টা করে পথগুলো এক, এক করে বের হয়ে আসে। তো এরপর আমি হচ্ছে খোঁজা শুরু করলাম। আমি ইউএস এর ব্যাপারেও হচ্ছে খোঁজ নিয়েছিলাম তখন। কারণ আমার কোনো ফিক্সড কান্ট্রি তখনো ছিল না যে আমি এই দেশে যাবো বা হচ্ছে তখনও আমি এগুলো কোনো কিছু ফিক্সড করিনি। ইউএসএ নিয়ে ভাবছিলাম, ইউকে এর কথাও ভেবেছি এবং অস্ট্রেলিয়ার কথাও ভেবেছি। এবং এই ৩ টাই মোটামুটি হচ্ছে খুব আ মোটামুটি এট লিস্ট আমরা ইনফরমেশন গুলো জানতে পারি টুকটাক। তো Facebook এ কিছু গ্রুপ ছিল। ওইখানে হচ্ছে এড হই যেগুলো ওখানে ওরা এক্সাম নিয়ে কনভারসেশন করত বা এক্সাম কোয়েশ্চেন গুলো হচ্ছে পোস্ট করত। তো ওগুলো আমি ফলো করতাম। অনেক ফলো করে দেখতাম যে আসলে কোয়েশ্চেন গুলা কি খুব বেশি ডিফারেন্ট নাকি আমি হচ্ছে নিজেও পারি। তা আমি ট্রাই করতাম। তখন আমার কাছে মনে হতো যে একদম ইম্পসিবল কোয়েশ্চেন আসছে না। হয়তোবা আমরাও হচ্ছে পড়াশোনা করলে পারবো। তো আমি ইন্টার্নি শেষ করে যখন ঢাকায় আসি, তখন মূলত হচ্ছে আরো অনেক কিছু জানতে পারি। আম শুরুতে হচ্ছে বুঝতে পারছিলাম না যে কোন পথ ধরে আগাবো। তো আমি এফসিপিএস এর প্রিপারেশন শুরু করি। ওখানে গিয়েও হচ্ছে মূলত অনেক কিছু জানা হয়। আ ওখানে পড়াশোনাটা যখন করছিলাম এফসিপিএস এর কোচিং করছিলাম। তো ওই সময় থেকে মনে হতো যে আমি পড়াশোনা যেহেতু করছি তো সব জায়গার প্রিপারেশন গুলা প্রিটি মাচ সেইম এবং এক্সাম গুলোও হচ্ছে প্রিটি মাচ সেইম হয়। আমার কাছে মনে হতো যে একটা, একটা করে পরীক্ষা দেওয়া শুরু করি দেখি আমি পারি কিনা। তো আমি এফসিপিএস দিয়ে শুরু করি। তারপরে হচ্ছে ওই ওই পরীক্ষাটা দেওয়ার সময় ওভাবে পড়া শুরু করি ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো বাট একটু ডিফারেন্ট লাইসেন্স এক্সামের থেকে এফসিপিএস পরীক্ষার সিলেবাসটা। এটা পরে আমি বুঝতে পেরেছি। তো এরপরে ইউএসএ তে গিয়েছে এরকম কয়েকজনের নাম আমি শুনতে পারি। এর মধ্যে একজনের সাথে আমি কথাও বলি পার্সোনালি। উনি অলমোস্ট হচ্ছে যে পরীক্ষাটা আছে ওটা এক্সামের 2nd স্টেজে ছিলেন। তো উনার সাথে কথা বলার পরে আমার কাছে মনে হয় যে ইউএসএ টা হয়তোবা আমার জন্য সুইটেবল হবে না ফর লটস অফ রিজন। মানে আমার
আম সত্যি কথা বলতে আমার কেউ হচ্ছে অ্যাব্রোডে ছিল না। যে একদম ক্লোজ ফ্যামিলি কেউ অ্যাব্রোডে ছিল না যাকে হচ্ছে এট লিস্ট যার কাছ থেকে দিক নির্দেশনা পাবো যে কোন দেশে গেলে বেটার হবে বা এরকম হবে। তো ওই আপুটার সাথে উনার সাথে আমি কথা বলার পরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না পাথওয়েটা ইস নট সুইটেবল ফর মি। কারণ ইউএসএ তে আমার কেউ ছিল না পরিচিত এবং যাওয়াটা প্লাস পুরো এক্সামটা দেওয়া পুরোটাই আমার জন্য একটু বেশি এক্সপেনসিভ হয়ে যেত। ইউকে ব্যাপারটা হচ্ছে আমি আসলে ওভাবে দেখিনি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমার হাসব্যান্ডও হচ্ছে ট্রাই করছিলেন। তো ওর ইউএসএ যাওয়ার বেশি ইচ্ছে ছিল। কিন্তু যেহেতু হচ্ছে আমার এক্সামটা ওখানে আমার জন্য একটু বেশি কস্টলি হয়ে যাবে, পুরা প্রসেসটা। তো পরবর্তীতে আমরা হচ্ছে এডিসি সম্পর্কে যেই খোঁজ খবর নেই, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই পাথওয়েটা কম্পারেটিভলি আমার জন্য অ্যাফোর্ডেবল হবে। যদি আমি অস্ট্রেলিয়াতে এসে পরীক্ষাটা দিই, আমি এটা এফোর্ড করতে পারবো। এটা অনেক বড় একটা চিন্তা বাংলাদেশ থেকে যারা আমরা লাইসেন্স এক্সাম দেই, কস্টটা। বিকজ দিস এক্সামস আর রিয়েলি এক্সপেন্সিভ। তো তখন আমার কাছে মনে হয়েছে এটা হয়তোবা পসিবল এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে আম এডিসি পরীক্ষার জন্য কোনো স্পেশাল কোনো ভিসার প্রয়োজন নেই। যেকোনো ভিসাতে পরীক্ষা দেওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে নাও যাই, তাও হচ্ছে আমি পরীক্ষাটা দিতে পারবো। তো আমার হাসব্যান্ডও হচ্ছে আমার সাথে একমত হয়। যেহেতু এখানে হচ্ছে আমি আমি নিজেও আমার ক্যারিয়ারটাকে হচ্ছে পার্সিউ করতে পারবো এবং ও মাস্টার্স করতে পারবে। সো উই ডিসাইডেড টুগেদার যে আমরা একসাথে আসবো। হ্যাঁ? তো এভাবেই হচ্ছে গিয়ে আসলে স্বপ্নটার দিকে হাঁটা। প্লাস হচ্ছে ধাপে, ধাপে যখন এগিয়েছি, ধাপে, ধাপে একটি, একটি করে হচ্ছে গিয়ে প্রবলেম সলভ হয়েছে। আমি বলব না হচ্ছে সবকিছু জেনে আমি হচ্ছে এসেছি। তবে এই পথে হচ্ছে আমার কিছু মানুষ আছে যারা আমাকে অনেক হেল্প করেছেন। তো এডিসি নিয়ে যখন ভাবছিলাম তখন আমি জানতে পারি হচ্ছে বাংলাদেশে আমার আমার সমসাময়িক কয়েকজন ছিলেন যারা এডিসির জন্য ভাবছিলেন। তাদের কেউ হয়তো অলরেডি অস্ট্রেলিয়ায় অলরেডি পার্টনার তাদের থাকেন, তারা মুভ করবেন। আবার কেউ হচ্ছে আমারই মতো হচ্ছে মুভ করার কথা প্ল্যান করছেন। তো এরকম কিছু ভালো ফ্রেন্ড হয় আমার। তো উনাদের থ্রুতে হচ্ছে জানতে পারি যে হচ্ছে আমরা কিভাবে কি বইগুলো পড়তে হতে পারে বা কি বইগুলো হচ্ছে কিভাবে এক্সাম গুলো হয়। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের কিছু সিনিয়র ভাই আপু যারা স্যাররা যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়ে এখানে পাস করেছেন তাদের কথাও শুনি তখন ইন্সপায়ার্ড হই যে না ইটস পসিবল। হ্যাঁ? তো ওইটা হচ্ছে মানে যত আমরা শুনি তত হচ্ছে পজিটিভ জিনিসটা মানুষকে অনেক অ্যাট্রাক্ট করে যে না ইটস পসিবল যখন আমরা কারো কাছ থেকে শুনি। তো এরকম কিছু মানুষের আমি নাম শুনি এবং তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলার এবং তাদেরকে পার্সোনালি চেনার সৌভাগ্য আমার হয়েছে। তো তখন থেকে বাংলাদেশ থেকে মনে হয়েছে আচ্ছা না তাহলে কাউকে কারো নাম তো শুনেছি এখন হয়তোবা আমি পথে হাঁটতে পারবো। যদিও তখন ওই মুহূর্তে ওটা ইম্পসিবল মনে হচ্ছিল। বাট ইম্পসিবল সবকিছুই মানে যেকোনো ধরনের সাকসেসই শুরুর দিকে ইম্পসিবল মনে হয়। আর যখন আমরা ওইটার দিকে কাজ করা শুরু করি আস্তে, আস্তে জিনিসটা সহজ হয়ে যায়। হ্যাঁ, then we decided to move এবং বাংলাদেশ থেকেই হচ্ছে আমার যতটুকু সম্ভব ছিল আমার নলেজে বইপত্র ওখান থেকে আমি কিনে তারপরে নিয়ে এসেছি এখানে অস্ট্রেলিয়াতে। যদিও সবগুলো আমার কাজে লাগেনি। আমার এখানে এসে আরো কিছু এড করতে হয়েছে। বাট বাংলাদেশ থেকেই মেইনলি হচ্ছে এসেছিলাম। এই তো এভাবে আসা তারপরে হচ্ছে যাত্রা শুরু। যাত্রা শুরু গল্পটা আরো অনেক লম্বা। এটা দিয়ে পুরো সময়টা আমি নষ্ট করতে চাই না। আ তবে এতটুকুই হচ্ছে গিয়ে আমার মোটিভেশন এর পেছনে আসলে শুরুর দিকের কাহিনী। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আমাদের অডিয়েন্স বুঝতে পারছেন যে আমাদের আপু অ্যাকচুয়ালি পথটা এতটাও সহজ ছিল না। আমরা আজকে আপুকে সাকসেসের যে জায়গাতে দেখছি সেখানে পৌঁছাতে আপুর অনেক বেশি কষ্ট করতে হয়েছে এবং আমাদের উইল পাওয়ারটা ধরে রাখা এটাও অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাপার। আহ তো আশা করি আমাদের অডিয়েন্সরা বুঝতে পেরেছেন অ্যান্ড ইনশাল্লাহ আপুর প্রত্যেকটা কথা আপনারা মার্ক করবেন এন্ড আপনাদের জানার যা কিছু আছে প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ একে একে আপনাদের কমেন্ট গুলো পড়ারও ট্রাই করব। আপু আমি যেতে চাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। আপু আপনি জি যদি একটু ভাইয়া। আমাদের বলেন যে অস্ট্রেলিয়াতে ঠিক কয় ধরনের লাইসেন্স এক্সাম চালু আছে? ওখানে ক্যারিয়ার করতে গেলে ঠিক আমাদের কি কি এক্সাম দেওয়া লাগে?
আচ্ছা, এখানে কথা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যারা ডেন্টিস্ট এসেছেন, তারা কিন্তু ২ ভাবেই হচ্ছে ক্যারিয়ার করতে পারেন। একটা হচ্ছে ক্লিনিক্যাল দিকে যখন আপনি অ্যাজ এ ডেন্টাল প্র্যাকটিশনার প্র্যাকটিস করবেন। আরেকটা হচ্ছে নন ক্লিনিক্যালিও কিন্তু পড়াশোনা করা পসিবল, যেটা আমরা রিসার্চ সেক্টরে বা হচ্ছে নন ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে আম পিএইচডি করা বা হচ্ছে মাস্টার্স করা, এগুলোও কিন্তু পসিবল। বাট আমি যেহেতু হচ্ছে ওই সেক্টরটাতে যাইনি, আমার খুব বেশি হচ্ছে আ ডিটেইলড নলেজ হচ্ছে আমার নেই ওই সেক্টরটা সম্বন্ধে। বাট ক্লিনিক্যালি যদি কেউ প্র্যাকটিস করতে চান, তাহলে অনলি পাথওয়ে হচ্ছে এডিসি। হ্যাঁ, আরেকটা পাথওয়ে হচ্ছে হয়তোবা পসিবল, বাট আমি এখন পর্যন্ত কাউকে পাইনি যে এই পথে এগিয়েছে। সেটা হচ্ছে আবার নতুন করে হচ্ছে বিডিএস এ বিডিএস করা আরকি। কমপ্লিটলি গ্র্যাজুয়েশনটা আবার করা। বাট এটা ইটস গোইং টু বি ভেরি এক্সপেনসিভ। বাট আমি এবং এখন সেটাতে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আবার নতুন করে হচ্ছে বিডিএস এ বিডিএস করা আরকি। I think I'm listening to myself. Naimon? Thank you. So আবার নতুন করে হয়তো বিডিএস করা সম্ভব। এটা আরেকটা পাথওয়ে হতে পারে। বাট আমি আসলে আম জানি না যে হচ্ছে এই পাথওয়েতে কিভাবে হচ্ছে কেউ এন্টার করতে পারে, বিকজ আবার অ্যাডমিশন এর জন্য হচ্ছে অনেক ক্রাইটেরিয়া আছে। সো ইটস গোইং টু বি ভেরি, ভেরি ডিফিকাল্ট অ্যান্ড লং পাথওয়ে অ্যান্ড ভেরি কস্টলি। বাট যতটুকু মনে হয় যে সবচেয়ে অ্যাফোর্ডেবল পাথওয়ে হচ্ছে এডিসি আম একমাত্র ক্লিনিক্যালি প্র্যাকটিস করার জন্য। কারণ অলরেডি বিডিএস শেষ করে গিয়ে আবার নতুন করে হচ্ছে বিডিএস এ অ্যাডমিশন চান্স পাওয়া, কারণ এখানে কিন্তু অনেক হাই স্কোর লাগে ইউনিভার্সিটি গুলোতে, ডেন্টাল স্কুল গুলোতে পড়ার জন্য। অনেক বেশি হাই স্কোর লাগে এইচএসসি তে, অ্যান্ড পাথওয়ে ইজ ভেরি ডিফিকাল্ট। সো এডিসিটাতেই মূলত ফোকাস করা উচিত যদি কেউ হচ্ছে ক্লিনিক্যালি প্র্যাকটিস করতে চান, তাহলে অনলি এডিসিটাই হচ্ছে পসিবল পাথওয়ে। বাকিটা হচ্ছে আমি জানি না, ইম্পসিবল বলে কিছু নেই যদি কেউ বের করতে পারেন। আর এছাড়া কোনো লাইসেন্স এক্সাম এখানে নেই, শুধু এডিসি আছে। আগে একটা পাথওয়ে ছিল ইউনিভার্সিটি থ্রুতে, বাট সেটা এখন নেই। ইউনিভার্সিটিতে আগে একটা কোর্স করার মাধ্যমে হচ্ছে আম রেজিস্ট্রেশনের একটা সুযোগ হয়তো ছিল, বাট সেটা অনেক আগের, এখন বর্তমানে নেই। থ্যাংক ইউ সো মাচ আপু। আই হোপ আমাদের অডিয়েন্স বুঝে গেছেন যে আমাদের অস্ট্রেলিয়া যেতে হলে এডিসি বা অস্ট্রেলিয়ান ডেন্টাল কাউন্সিলটা সবচেয়ে ইজি ওয়ে যেগুলো আছে। আর এটাই আমাদের ট্রাই করা উচিত যদি আমাদের স্বপ্ন থাকে অস্ট্রেলিয়ায় অ্যাজ এ ডেন্টিস্ট ক্যারিয়ার করা। সো আপু, এই যে এই লাইসেন্স এক্সাম গুলোর জি। কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? একজন ডেন্টাল সার্জন যদি আহ, দিতে চান তাহলে উনার অ্যাকচুয়ালি কি কি প্রিপারেশন লাগবে? যেমন আমাদের আইএলটিএস, জিআরই এইগুলো লাগবে কিনা? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি অনেক হচ্ছে গিয়ে পাই। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি যেটা দিতে চাই, খুবই ইম্পোর্টেন্ট। এক্সামটাতে প্রসেসটা শুরু করার জন্য কোনো ধরনের ইংলিশ রিকোয়ারমেন্টের শুরুতেই দরকার নেই। হ্যাঁ? এটা আগে ছিল। আ 2015 এরও আগে, বেশ আগে, আমি আসার আগে আম নিয়ম ছিল যে আগে হচ্ছে ওইটি একটা এক্সাম দিতে হতো। ওই ওইটি এক্সামটা হচ্ছে এক ধরনের ইংলিশ টেস্ট। ওই এক্সামটাতে হচ্ছে দেওয়ার পরে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হতো। কিন্তু এখন ওই এক্সামটা নেই শুরুর দিকে। আছে সব ধরনের ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট গুলো দিতে হবে পুরো পরীক্ষাটা শেষ করার পরে। দ্যাট মিনস এক্সাম পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টই শেষ করার পরে যখন একজন পাস করবে, তখন তার হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টটা জরুরি। যখন রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে সে এপ্লাই করবে, অনলি দেন হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টটা জরুরি। বাট যদি কেউ হচ্ছে এখানে পড়াশোনা করতে আসে, যদি কারো এডিসি দেওয়ার পেছনে মানে এডিসি দেওয়ার জন্য এখানে আসার কারণ হচ্ছে স্টুডেন্ট হয়ে আসতে চান বা কোনো মাস্টার্স প্রোগ্রামে এখানে এসে তারপর পরীক্ষাটা দিতে চান, সেই ক্ষেত্রে তাদেরকে মাস্টার্স এর জন্য হয়তো আইএলটিএস দিতে হতে পারে। বাট জিআরইটা এখানে প্রযোজ্য না। আইএলটিএস আরেকটা এক্সাম হচ্ছে পিটি এক্সাম আছে। এখন বাংলাদেশেও পিটি হয়। তো পিটি এক্সামটা হচ্ছে একসেপ্ট করে। ইভেন হচ্ছে আ
পার্ট 2 পাস করার পরে রেজিস্ট্রেশনের অ্যাপ্লাই করার জন্য আইএলটিএস এক্সাম, ওইটি এক্সাম এবং পিটি এই 3টা এক্সামই অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এবং আমার রেজিস্ট্রেশনের জন্য আমি পিটি এক্সামটা দিয়েছি, এবং কারণ হচ্ছে এটা অনেক ফাস্ট টেস্ট, অনেক তাড়াতাড়ি হচ্ছে রেজাল্টটা দেয়, এবং বারবার দেওয়া যায়, অনেক তাড়াতাড়ি দেওয়া যায়। আইএলটিএস এ যেমন একটু টাইম লাগে, তো পিটি এক্সামটা ইজ মাচ ইজিয়ার। শুরুর দিকে কারো এক্সামের জন্য পরীক্ষা দেওয়ার দরকার নেই। আর রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে বিডিএস শেষ করতে হবে, ইন্টার্নশিপ শেষ করতে হবে। এর কারণ হচ্ছে ইন্টার্নশিপের যে সার্টিফিকেটটা এবং রেজিস্ট্রেশন, যেটা পিএমডিসি রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে লাগবে পরীক্ষার অ্যাসেসমেন্টের সময়, হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দিতে হবে। এন্ড পরীক্ষাটা শেষ হলে হচ্ছে যখন রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করবে, ইউ নিড ইউর পিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি। সো these are necessary. ইন্টার্নির আগে হচ্ছে অ্যাসেসমেন্ট বা হচ্ছে পরীক্ষা দেওয়াটা, এটা হচ্ছে আসলে করা যাবে না, কারণ ইন্টার্নশিপ সার্টিফিকেটের মাধ্যমে হচ্ছে গুড স্ট্যান্ডিং যে সার্টিফিকেটটা বের করতে হয় বিএমডিসি থেকে, ওটা বের করার জন্য হচ্ছে ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগে। সুতরাং ইন্টার্নশিপটা শেষ করতে হবে। আর এছাড়া থ্যাংক ইউ। কোনো ধরনের রিকোয়ারমেন্ট নেই, এবং কোন ডেন্টাল কলেজ থেকে কে পাস করছে, কার রেজাল্ট কেমন, এটার কোনো প্রভাব নেই এডিসি পরীক্ষার উপরে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু। আই হোপ আমাদের অডিয়েন্সের ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমি তো তাও ছোট করে কোশ্চেন করছিলাম, মাশাআল্লাহ আপু অনেক সুন্দরভাবে আমাদেরকে পুরো ব্যাপারটা, পুরো প্রসিডিউরটা অনেক সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আপু আমি একটু উইথ ইউর পারমিশন একটু কমেন্ট বক্সে যেতে চাই, দেখতে চাই আমাদের অডিয়েন্সরা কি শিওর শিওর বলেছেন। শিওর। জি আপু। আচ্ছা, আল আমিন ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া। আমাদেরকে জিনিয়া সালোয়া ওয়ালাইকুম আসসালাম। লাক উইশ করেছেন। থ্যাংক ইউ জিনিয়া। আমাদেরকে তাসনিম ইলাহি পিঙ্কি আপু, তিনিও আমাদেরকে উইশ করেছেন। তিনি আমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছেন। তিনি বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর এক্সপ্লেইনিং এভরিথিং সো বিউটিফুলি। থ্যাংক ইউ আমাদের সো সাথে মাচ। আছেন সিদরাতুল মুনতাহা, আদিবা তাবাসসুম, ফরহাদ ভাইয়া, সামিহা রহমান আপু, তিনিও আমাদেরকে অল দ্য বেস্ট উইশ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সামিহা রহমান আপু। আমাদের সাথে আছেন ফাইয়াজ সম্পদ থ্যাংক ভাইয়া। ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই টিল দ্য এন্ড প্রোগ্রামের সাথে থাকবেন, এবং প্লিজ আপনাদের যত রকমের কোশ্চিন আছে আমাদের এডিসি সম্পর্কে, অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার সম্পর্কে, কমেন্ট বক্সে ঝটপট করে ফেলুন। ইনশাল্লাহ আপু আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। সো আপু, আহ, আমরা নেক্সট কোশ্চিনে জি আগাতে ভাইয়া। চাচ্ছি। আহ আপু, আমাদের যদি একটু বলতেন যে এই যে এই লাইসেন্স এক্সামটি অ্যাকচুয়ালি কয়টা পার্টে হয়, আহ, এবং বছরে কয়বার হয় এবং কোন সময় হয়? আচ্ছা, তো লাইসেন্স এক্সামটা হচ্ছে শুরুর দিকে আপনাকে যেটা করতে হবে, শুরুতে হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। ইনিশিয়াল অ্যাসেসমেন্টের মধ্যে কোনো পরীক্ষা নেই, বাট অল ইউ নিড টু ডু হচ্ছে সাবমিট অল অফ ইউর ডকুমেন্টস, এবং হচ্ছে ওদের সাথে হচ্ছে এনরোলমেন্ট করা। ঠিক আছে? এটা হচ্ছে এডিসি কে সব ডকুমেন্ট আমাদের পাঠাতে হবে, ইনক্লুডিং গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট, এবং এতে এই প্রসেসে হচ্ছে মিনিমাম 8 উইকস টাইম লাগবে। 8 উইকস পরে যদি কোনো প্রবলেম থাকে ওদের পেপারস রিলেটেড, দে উইল কন্ট্যাক্ট ব্যাক এগেইন, এবং ওটা ঠিক করার পরে একটা এনরোলমেন্ট কনফার্মেশন ওরা দিবে যে হচ্ছে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে, নাও ইউ আর এলিজিবল ফর টেকিং এক্সামস। তো ওই অ্যাসেসমেন্টের হচ্ছে একটা মেয়াদ আছে। I'm not quite sure. You need to check ADC website because that wasn't there before when I did mine. So you need to check yourself. ওই অ্যাসেসমেন্টটা করার পরে যখন ওটা অ্যাসেসমেন্টটা ফিনিশ হয়ে যায়, তখন পার্ট 1 পরীক্ষাটা দেওয়া যায়। দুইটা পার্ট আসলে এডিসি পরীক্ষার, পার্ট 1 and পার্ট 2. Part 1 is theoretical, part 2 is practical. পার্ট 1 পরীক্ষাটা বছরে দুবার হয়। এটা হচ্ছে এখন কোভিড এর জন্য হচ্ছে কিছু ডিসরাপশন হয়তো হয়েছে, বাট নরমালি হচ্ছে পরীক্ষার সিজন হচ্ছে দুবার, যেমন ফেব্রুয়ারি বা মার্চের দিকে একটা হওয়ার কথা, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে।
but date can be varies. So পার্ট 1 পরীক্ষাটা দেওয়ার পরে হচ্ছে পার্ট 1 পরীক্ষাটা হচ্ছে ইন্ডিয়া থেকেও দেওয়া যায়। আর পার্ট 1 পরীক্ষাটার জন্য হচ্ছে অস্ট্রেলিয়া এসে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো পার্ট 1 পরীক্ষাটা দেওয়ার পরে রেজাল্ট আসতে মিনিমাম 6 উইকস এর মতো টাইম লাগবে। আফটার দ্য রেজাল্ট সেই পারসনটা এলিজিবল হবে পার্ট 2 পরীক্ষা দেওয়ার জন্য। এবং পার্ট 2 পরীক্ষার এখন কিছুটা চেঞ্জ এসেছে যেটা আগে ছিল না। আগে পার্ট 2 পরীক্ষা অনেক আম বছরে হচ্ছে ২-১ বার এরকম মানে এরকম সময় হতো, ২-১ বার হতো। বাট নাও পার্ট 2 ওদের একটা সেন্টার হয়েছে নিজস্ব মেলবোর্নে যে সেন্টারটা and they are taking exams every week. Every week এক্সাম নেওয়ার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি এখন এক্সাম ডেট পাওয়া যায়। ঠিক আছে? তো আমি হচ্ছে পুরানো সিস্টেমে হচ্ছে পরীক্ষা শুরু করেছিলাম। তো আমার সময় হচ্ছে দেখা গিয়েছে পার্ট 1 পরীক্ষার পরে I had to wait 1 year for 1 exam, পার্ট 2 এক্সাম। সো 1 ইয়ার আমার জন্য কোনো সিট ছিল না। বাট এখন পার্ট 1 এক্সামের পরপরই হচ্ছে প্রায় 3-4 মান্থস or 5 মান্থস এর মধ্যেই হচ্ছে প্রথম এক্সাম সিটটা এভেইলেবল হচ্ছে। সো খুব ফাস্ট। আগে যেটা ছিল না। তো এখন খুব তাড়াতাড়ি পরীক্ষাটা দেওয়া যায়। সমস্যা হচ্ছে যে এটা একদিক দিয়ে সমস্যা হচ্ছে সবাই রেডি থাকে না। পার্ট 1 পরীক্ষার পরপরই হচ্ছে within 5 মান্থস or 3 মান্থস পার্ট 2 এক্সামটা দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট হচ্ছে সেই সুযোগটা মিস করলে আবার হচ্ছে কয়েক মাস পরে বা হচ্ছে 6 মান্থ বা 7 মান্থস I'm not too sure there is no fixed date কারণ ওরা এলিজিবিলিটি চেক করবে এবং মেইল দিবে এবং ওরাই ডেট সিলেক্ট করবে। বাট একটা ক্রুশিয়াল জিনিস হচ্ছে যে 3 ইয়ার্স মেয়াদ থাকে। পার্ট 1 পরীক্ষা পাস করার পর থেকে 3 ইয়ার্স এর মধ্যে হচ্ছে পার্ট 2 পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। If someone fails, then that person has to retake the exam, part 1 exam again. প্রত্যেক 3 ইয়ার্স পরে হচ্ছে পার্ট 1 এক্সামটা এক্সপায়ার হয়ে যাবে। দেন পার্ট 2 এক্সামটা দেওয়ার জন্য আবার পার্ট 1 পরীক্ষাটা পুরোটাই দিতে হবে। এবং পার্ট 1 পরীক্ষাটা দেওয়ার সময় যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে, then you need to take the whole exam again. Same for part 2. If you fail just in one topic or one cluster, you need to retake the whole exam. ঠিক আছে? এই দুটো পার্ট শেষ হলে you are eligible for registration. Then you need to go for your English test. You need to earn certain points in each I mean সবকিছুতে হচ্ছে আপনার 7 পেতে হবে। At least minimum all band এ 7 পেতে হবে। এরপরে হচ্ছে ইংলিশ টেস্ট এবং আপনার রেজাল্ট সবকিছু দিয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। Those are all lots of paperworks, but আমরা ওখানে না যাই, এখন এডিসি নিয়ে থাকি। তো ওটার পরে হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়, then you are eligible to practice as a dentist. ঠিক আছে? তো এখানে আলাদা করে কোনো কোর্স করতে হবে না। পার্ট 2 পরীক্ষার পরে আর কোনো পড়াশোনা করতে হবে সেরকমও কিছু না। পার্ট 2 এক্সামের পরে you are eligible to apply for registration straight away. থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে আমাদেরকে প্রসিডিউরটি বোঝানোর জন্য। আপু আমি এক্সাম নিয়ে আর একটু কোশ্চেন করতে চাচ্ছি আপনার কাছে। আমাদের এক্সামের Sure. মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু ক্লিয়ার করতেন এবং এক্সামটা ঠিক কত সময় ধরে হয়, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়, এই প্রসিডিউর গুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন আপু। আচ্ছা, আমার আমার সময়ে যেটা হতো সেটা আমি শেয়ার করতে পারি। There might be some Sure. differences now. পার্ট 1 এক্সাম যেটা ওটা 4 টা পার্ট থাকে। ঠিক আছে? 4 টা পেপার থাকে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এভাবে and 2 days এ এক্সামটা হয়। আমরা যেরকম এফসিপিএস পরীক্ষা যারা দিয়েছেন তারা জানেন। যেমন 2 দিনে পরীক্ষাটা হয়, রাইট? সো এরকম পেপার গুলো সেপারেট করে এবং বেশ কয়েকটা সাবজেক্ট মিলে হচ্ছে পেপার গুলোকে এড করা হয়। তো পার্ট 1 এর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ডে তে পেপার 1 আর পেপার 2 এক্সাম হয়। and সেকেন্ড ডে তে হচ্ছে পেপার 3 and পেপার 4 হয়। পেপার 1 পরীক্ষাটার পরে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো ব্রেক থাকে। Then we need to go for paper 2.
এবং হচ্ছে so far I remember each part হচ্ছে 2 hours করে ছিল এক্সাম গুলো। 2 hours করে each paper এক্সাম দিতে হয়েছে। 1 hour ব্রেক ছিল মাঝখানে এবং এক্সাম গুলো হচ্ছে কম্পিউটারে হয় এবং ইটস ভেরি ইজি কম্পিউটারে এক্সাম দেওয়াটা। কারণ you can go back to all the answers and change it and then you need to submit. প্রত্যেকে আলাদা করে কম্পিউটার দেওয়া হবে এবং সেখানে বসে এক্সামটা দিতে হবে। আর হচ্ছে এক্সামের যতগুলো এটা মেইনলি এমসিকিউ কোয়েশ্চেন গুলো থাকে। হ্যাঁ, এমসিকিউ কোয়েশ্চেন এন্ড সিনারিও বেসড কোয়েশ্চেন, বাট রিসেন্টলি আমি যতটুকু শুনেছি যে রিসেন্ট ওরা চেঞ্জ এনেছে, মেইনলি সিনারিও বেসড কোয়েশ্চেন গুলো ওরা বেশি দিচ্ছে। তো সিনারিও বেসড কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ওরা একটা ক্লিনিক্যাল সিনারিও বলবে। সাপোজ পেশেন্ট আসছে, এই সিমটম নিয়ে এসেছে আপনার ক্লিনিকে, আপনার হচ্ছে কি ধরনের ট্রিটমেন্ট আপনি দিতে পারেন, সেখানে হচ্ছে নিচে অপশন গুলো দেওয়া থাকবে, ইউ নিড টু চুজ ওয়ান অপশন। তো এডিসি পরীক্ষায় হচ্ছে নেগেটিভ মার্কিং আই ডোন্ট থিঙ্ক ছিল না, নেগেটিভ মার্কিং ছিল না। তো আপনার হচ্ছে এক্সাম গুলোতে 80 মার্কস এর মতো ছিল। আই থিঙ্ক উই নিডেড টু হ্যাভ মোর দেন 50 টু পাস আ পেপার। তো গ্রেডিং হবে ABCD এরকম করে। গ্রেডিং গুলোতে হচ্ছে সি পর্যন্ত পাওয়া যাবে আর কি, সি পর্যন্ত পেলে হচ্ছে পাস, ডি তে হচ্ছে ফেল। 4টা পেপারে হচ্ছে মিনিমাম সি পেতে হবে সবগুলাতে সেপারেটলি, এরকম করে। আর ফার্স্ট পেপারটাতে যেমন কনজারভেটিভ ছিল, এন্ডোডন্টিক্স ছিল, তারপরে হচ্ছে পাল্প প্যাথোলজি, হিস্টোলজি আর অ্যানাটমি, এই ধরনের কোশ্চেন গুলো। বাট এডিসির একটা ভালো জিনিস হচ্ছে যে মেইনলি ক্লিনিক্যাল কোশ্চেন থাকে, খুব কমই হচ্ছে বেসিক কোশ্চেন আমি পেতাম। আমাদের যেমন অনেক বেসিক জিনিস পড়ানো হয়, বাংলাদেশে এফসিপিএস পরীক্ষার সময় প্রচুর বেসিক জিনিস পড়ানো হয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি প্রচুর, এগুলো কিছু নেই। হ্যাঁ, কমপ্লিটলি ডেন্টাল রিলেটেড সাবজেক্টের উপরে এবং ক্লিনিক্যাল বেসিক কোশ্চেন খুবই কম থাকবে এবং মেইনলি হচ্ছে কমন সেন্স দিয়ে হচ্ছে আমরা অ্যান্সার করব। যাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ভালো তাদের অনেক গুড চান্স আছে, কারণ হচ্ছে আমরা গেস করতে পারবো আচ্ছা এটার অ্যান্সার এটা হওয়া উচিত, ঠিক আছে। তো এরকম আর কি অ্যান্সার দিতে হয় এবং অপশন থাকে এবং ভেরি ক্লোজ অপশন থাকে আর কি, মানে খুব কনফিউজিং অপশন থাকে, 4টার মধ্যে একটা চুজ করতে হবে। সিনারিও বেস কোশ্চেন গুলোতে পুরা সিনারিওটার আন্ডারে হচ্ছে 4-5টা কোশ্চেন দেয়, মানে একটা সিনারিও ফার্স্ট একটা স্টোরির মতো হচ্ছে বলবে, ওটার আন্ডারে হচ্ছে 4-5টা ওই স্টোরি রিলেটেড 4-5টা কোশ্চেন থাকবে। তো সিনারিও বেস কোশ্চেন গুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং হয় এবং ওটা খুব মনোযোগ দিয়ে পড়ে ওটা অ্যান্সার করতে হয়, ওটাই মেইনলি এক্সামের মার্কস গুলো মেইনলি থাকে ওগুলোতে। আর সিনারিও বেসড কোশ্চেন গুলাতে হচ্ছে একটা ভালো দিক হচ্ছে খুব রিপিটেশন হয়। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে অনেক রিপিটেশন হয়, আমাদের সময় হতো। তো ওগুলো ভালো করে পড়তে হয় আর কি, কোশ্চেন গুলো সলভ করলে অনেক কমন পড়ে। নতুন কোশ্চেন সবসময় অ্যাড হবে, বাট অনেক কোশ্চেন হচ্ছে রিপিট হয়, এটা একটা ভালো দিক। বাট এডিসি যেটা সমস্যা, যে এডিসি কোনো বই হচ্ছে, এডিসি নামে পাবলিশ কোনো বই নেই বা কোনো কোশ্চেন ব্যাংকও নেই। যেগুলো আছে ম্যাটেরিয়াল সেগুলো সবই হচ্ছে স্টুডেন্টদের কম্পাইলেশন, ঠিক আছে। এরকম কোনো হচ্ছে পুরা এক্সামটার জন্য কোনো ডেডিকেটেড বুক নেই, ঠিক আছে। সব হচ্ছে আমাদের অনেক কিছু পড়ে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলোর অ্যান্সার হচ্ছে বের করতে হয়। এটা একটা সমস্যা আমি ফিল করেছি যখন আমি পরীক্ষা দিয়েছি। পার্ট 1 পরীক্ষাটার মধ্যে পার্ট 2 তে যেটা থাকে মেইনলি প্রসোডন্টিক্স এর ব্যাপারগুলো পার্ট 2 তে, পেপার 2 তে থাকে। পেপার 2 হচ্ছে পেপার 1 এর সাথে ওইদিন আফটারনুনে হচ্ছে পেপার 2 পরীক্ষাটা হয়। পেপার 2 এর মধ্যে প্রোসোডন্টিক্স এর উপরে আসলে খুবই এমফাসাইজ দেওয়া হয়েছে এডিসি এক্সামে, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আমরা হচ্ছে প্রস্থ একটু কম বুঝি শুরু থেকেই বিডিএস আমি জানি না, আমার ক্ষেত্রে এটা হয়েছে। প্রস্তুতে আমাদের খুবই হচ্ছে অনাগ্রহ শুরু থেকেই, একটু কম বোঝা এবং হচ্ছে প্রস্থ ডিটেলস হচ্ছে আমরা খুব কম পড়ি যখন আমরা বিডিএস এ পড়াশোনা করি। প্রস্তর ব্যাপারগুলো এত ডিফিকাল্ট লাগে
বাট হচ্ছে এডিসি কিন্তু প্রস্তকে খুব ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে এক্সাম নেয়। প্রস্ত থেকে প্রচুর কোশ্চেন আসে, পুরা পেপার 2 টাকে হচ্ছে ডেডিকেট করা হয়েছে প্রস্তোডন্টিক্স এর জন্য, প্রস্ত এন্ড ইমপ্লান্ট। তো প্রথমবার যখন আমি এক্সাম দিই, আমি হচ্ছে পার্ট 2 সেকেন্ড টাইম পাস করেছি, কারণ আমার বুঝতে হচ্ছে একটা পরীক্ষা দিতে হয়েছে। ইট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ মক টেস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস। তো আমি প্রস্তুতে ফেল করেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এত কোশ্চেন আসে প্রস্ত থেকে, মানে এত ডিটেলে। Then I understood that I have to study Prosto first to pass this exam. But Prosto is my favorite subject now. So Prosto হচ্ছে পেপার 2 টা পুরোটা হচ্ছে প্রস্টোডন্টিক্স এবং ইমপ্লান্টোলজির উপরে এগুলো থাকে। পেপার 3 এর মধ্যে থাকে হচ্ছে মেইনলি ওরাল সার্জারি যেটা, সেটা রিলেটেড, ওরাল প্যাথোলজি যেটা, সেটা রিলেটেড কোশ্চেন গুলো, প্লাস ইনফেকশন কন্ট্রোল গুলো আসে ওখানে। তারপরে হচ্ছে পেপার 4 যেটা, সেটার মধ্যে মেইনলি অনেকগুলো সাবজেক্ট একসাথে, পেরিওডন্টিক্স, অর্থোডন্টিক্স, পাবলিক হেলথের কিছু কোশ্চেন আসে, রেডিওলজি থেকে কোশ্চেন আসে। তো এগুলো সবগুলো ছোট ছোট সাবজেক্ট গুলোকে একত্র করে পেপার 4টা ডিফিকাল্ট ইন এ ওয়ে যে হচ্ছে অনেকগুলো টপিকস হতে অনেক পড়তে হয় এন্ড কোশ্চেনও কঠিন আসে। তো প্রত্যেকবারই কোনো না কোনো পেপার হচ্ছে ওরা অনেক বেশি ডিফিকাল্ট করে। হ্যাঁ, আমার প্রথম পরীক্ষা যেমন প্রশ্ন অনেক কঠিন ছিল, জানি না এখন ফেল করেছি বলে মনে হচ্ছে কিনা, বাট অনেক কঠিন ছিল। তো পেপার 3 এবং 4 প্রায় হচ্ছে অনেক কঠিন আসছে সামটাইমস। তো এই বাট কম্বাইন্ডলি হচ্ছে পাস করতে হবে সবগুলোতে। আমি হচ্ছে গিয়ে বলবো না যে আমি খুবই এক্সিলেন্ট হচ্ছে ট্যালেন্টেড, বাট আমি যেটা ট্রাই করেছি যে সবগুলোতে মোটামুটি হচ্ছে একটা এভারেজ রেজাল্ট করতে, যাতে আমার কাছে মনে হচ্ছে যদি এভারেজ একটা জিনিস মেনটেন করা যায় প্রত্যেকটা পেপারে, বিকজ আই নিড টু পাস ইচ পেপার ইন্ডিভিজুয়ালি। এভারেজ যদি একটা রেজাল্ট করা যায় 4টা পেপারে, তাহলে হচ্ছে একবারে কম্বাইন্ডলি হচ্ছে জিনিসটা পাস আসবে, যেহেতু একটা পেপারে ভালো করে কোনো লাভ নেই এবং রেজাল্টে কিছু যায় আসে না। কিন্তু এডিসিতে যত ভালো রেজাল্টই করা হোক, আলটিমেটলি রেজাল্ট একটাই, পাস অর ফেল। তো এটা ওভাবে করে আমি চিন্তা করেছি। আর পেপার 2 যেটা, পেপার 2 বলছি, সরি, পার্ট 2 এক্সামটা হচ্ছে গিয়ে মোস্ট, সবাই আমি মনে করি আমরা, ইটস ট্রু, স্কেয়ারি এক্সাম। পার্ট 2 এক্সামটা হচ্ছে 2টা পার্টে ভাগ করা। ওয়ান ইজ ক্লিনিক্যাল ডে, আরেকটা হচ্ছে টেকনিক্যাল ডে। 2 ডেজে এক্সামটা হয়। আগে অনেক লম্বা ছিল, 7 ডেজে হতো। আই ডিডন্ট গেট দ্যাট। So 2 days এর এক্সামের মধ্যে হচ্ছে you can have technical day first day or clinical day first day, depending on your exam schedule. So technical day তে যেটা হয় যে we need to do 6 tasks. 6 টাস্কের মধ্যে পড়বে একটা ক্রাউন প্রিপারেশন থাকবে, একটা এন্ডোডন্টিক এক্সেস প্রিপারেশন থাকবে, only need to do access. দেন একটা ফিলিং থাকবে, কম্পোজিট রেস্টোরেশন থাকবে, একটা অ্যামালগাম রেস্টোরেশন থাকবে, হ্যাঁ, একটা ক্যাভিটি প্রিপারেশন থাকবে, and that cavity is for composite cavity, not amalgam cavity. And you need to make a provisional crown. যে ক্রাউনটা আমরা প্রিপেয়ার করব, ওই ক্রাউনটার উপরে হচ্ছে আমাদেরকে একটা প্রভিশনাল ক্রাউন হচ্ছে বানাতে হবে। দ্যাটস এ টেকনিক্যাল ডে। এন্ড এখানে হচ্ছে চেঞ্জ হবে হচ্ছে টুথ নাম্বার গুলো, ঠিক আছে? তো আমরা যখন পরীক্ষা দিতে যাব, ওখানে আমাদের শুরুতেই হচ্ছে ইনফেকশন কন্ট্রোলটা হচ্ছে নাম্বার ওয়ান এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। ইফ ইউ পাস এভরিথিং ইন এক্সাম, জাস্ট ফেল ইন ইনফেকশন কন্ট্রোল, ইউ উইল ফেল দ্য হোল এক্সাম। এটা এতটাই ব্রুটাল যে হচ্ছে এমনও রেজাল্ট আমি দেখেছি যে সবকিছুতে পাস, ইনফেকশন কন্ট্রোলে ফেলের কারণে হোল এক্সাম ইজ ফেল। ওদের সেন্টারটা হচ্ছে খুবই অর্গানাইজ এবং অনেক ক্যামেরা আছে ওখানে। হোয়াট এভার ইউ উইল ডু, দে উইল অবজার্ভ ইচ এন্ড এভরিথিং। এন্ড ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারটা ওরা হচ্ছে সবকিছুতে ওরা অবজার্ভ করবে। সো ওখানে হচ্ছে প্রত্যেককে একটা করে ডেন্টাল চেয়ার দেওয়া হবে, এন্ড একটা কম্পিউটার থাকবে ওখানে সামনে, একটা ম্যানিকিন থাকবে, and they will give you very good instruments and materials, and আপনাকে প্রিটেন্ড করতে হবে যে দ্যাটস ইওর পেশেন্ট, একদম খুবই ম্যানার্স এর সাথে
the way you handle your patient, you need to treat that patient. তো আপনাকে হচ্ছে প্রথমে শুরুতে কোশ্চেন গুলো দেওয়া হবে যে ধরেন 3-6 এ হচ্ছে আপনাকে করতে হবে গ্রাউন্ড প্রিপারেশন, 4-6 এ হচ্ছে আপনার একটা ক্যাভিটি আছে, 1-1 এ ফিলিং করতে হবে। ইদার আপনাকে ক্লাস 4 করতে হবে ফিলিং, অথবা ক্লাস 2 ফিলিং করতে হবে, বাট অনেক বড় ফিলিং, মানে কাস্ট বিল্ড আপ সহ। দিস ফিলিংস আর জায়ান্ট। আমার একটা জোকস মনে পড়ে ফিলিং গুলোর কথা চিন্তা করে। আমি তখন হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আই ইউজ টু অ্যাসিস্ট এ অজি ডেন্টিস্ট। তো আমি ওকে আমার কাজগুলো দেখাতাম। তো আমার অ্যামালগাম রেস্টোরেশনের সাইজ দেখে ও বলে, ইউ নিড টু সে the examiner, might you need a crown, might you don't need a filling, this is a huge cavity. So এত বড় ক্যাভিটি হচ্ছে ওরা দেয়। সো এই ফিলিং গুলো করতে যথেষ্ট কঠিন, কাজ বিল্ড আপ করতে হবে। ক্লাস 4 ক্যাভিটিটা হচ্ছে গিয়ে এত বিশাল থাকবে, we don't really do that big filling, we do crown for those patients anyway. So we need to do those big filling and it takes time, a lot of time. So 6 hours time থাকবে 6টা টাস্কের জন্য, পার টাস্ক 1 hour, মাঝখানে ব্রেক থাকবে। এর মধ্যে হচ্ছে ক্যাভিটি প্রিপারেশনের জন্য যেমন এক্সরে দেওয়া হবে, এক্সরেটা দেখে বুঝতে, এক্সরে প্লাস হচ্ছে ছবি এঁকে দেওয়া হবে ক্যাভিটিটা কেমন ধরনের হতে পারে, and you need to understand the extent of the cavity and you need to prepare. এগুলো সব সিমুলেটেড দাঁত থাকে, অ্যাকচুয়ালি ক্যাভিটি থাকে দাঁতের মধ্যে, they are all simulated teeth, and ভিতরে হচ্ছে মানে ক্যাভিটি দেওয়া থাকে, এবং এন্ডোডন্টিক অ্যাক্সেস গুলো হচ্ছে ম্যানিকিন দাঁতের উপরে, বাট these are all very nice simulated teeth, ভিতরে অ্যাক্সেস ক্যানাল থাকে, পুরো পাল্প প্রুফ, মানে রিমুভ করার মতো পুরো ফিলিংসটা হচ্ছে পাওয়া যায়। তো এরকম হচ্ছে 6টা টাস্ক আমাদেরকে কমপ্লিটলি করে দিয়ে তারপর আসতে হবে ওখানে, মেইনটেইনিং অল দি ইনফেকশন কন্ট্রোল, and you can have any mishaps during the exams. You can have, I had a fracture amalgam. I just finished my amalgam and I was removing my matrix pen and the whole cast broke. I had to redo it. So these things can kill your time. 6 hours time is not enough. এটা হচ্ছে টেকনিক্যাল ডে প্রিটি মাচ, ওকে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ডেটা, এটা খুব মজার একটা দিন, আই এনজয়েড ইট ভেরি মাচ। ক্লিনিক্যাল ডে হচ্ছে ডেটা হচ্ছে হাফ ডে এক্সাম হবে, হাফ ডে এর মধ্যে হচ্ছে 10টা স্টেশন থাকবে, এবং খুব ইন্টারেস্টিং একটা করিডোরের মধ্যে থাকবে, স্টুডেন্ট গুলাকে সব ঢুকানো হবে, ওখানে একজন হচ্ছে কোঅর্ডিনেটর থাকবে, সে হচ্ছে দাঁড়িয়ে থাকবে, খুবই একটা স্কেয়ারি একটা করিডোর, 10টা দরজা আছে ওখানে, 10 doors with numbers, and each of the candidates will stand in front of the doors with their number, and there will be a bell. বেলটা বাজে সাথে সাথে ওই ডোরে ঢুকতে হবে, and we don't know what is waiting for us inside. Okay, so there will be 6 communication and 4 technical OSCE. টেকনিক্যাল OSCE হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আমি একটু এলাবোরেট করি, এটা ইউকের এক্সামে আছে। OSCE হচ্ছে কি এমন একটা জিনিস যে you will get to do a task within 10 minutes. It can be a task or it can be a communication. Okay, it can be a case that you need to discuss. So ওই 10টা ডোরের মধ্যে কি আছে we don't know. ইনসাইড একটা কমিউনিকেশন থাকতে পারে, একটা টাস্ক থাকতে পারে। টাস্ক গুলো আমি এক্সাম্পল দেই, যেমন একটা এক্সরে করা, there will be a mannequin, এক্সরেটা হচ্ছে ম্যানিকিনের উপর করতে হবে, and you literally have to read the question. কোশ্চেনটা হচ্ছে এরকম থাকবে যে অনেক সময় হচ্ছে স্ট্রেট বলে দেয় যে জাস্ট রাইট সাইডের একটা বাইট উইং নাও, লেফট সাইডের একটা বাইট উইং নাও। আবার সামটাইমস they will have a scenario যে একটা পেশেন্ট হচ্ছে ফ্র্যাকচার নিয়ে আসছে দাঁতে, কোন ধরনের এক্সরে তুমি করবা এটা তুমি সিলেক্ট করবা। হ্যাঁ, সো নাও দেয়ার ইজ এ ট্রিক যে ইউ নিড টু নো যে একটা ফ্র্যাকচার পেশেন্টের আসলে কোন এক্সরেটা মেইন ইম্পর্টেন্ট ডায়াগনোসিসের জন্য। সো দেয়ার আর 2 কোশ্চেন টুগেদার। তারপরে হচ্ছে হয়তো বা সামটাইমস একটা সিনারিও দিতে পারে যে এরকম সিমটম তুমি কোন এক্সরেটা করবা ফার্স্টে। তো এরকম কিছু ট্রিক্স থাকে, বাট
এক্স-রে একটা টাস্ক, তারপর আরেকটা টাস্ক হতে পারে ম্যাট্রিক্স ব্যান্ড প্লেসমেন্ট, এবং ওখানে এক্সামিনার পাশে দাঁড়িয়ে থাকবে and he will observe what you are doing. And again I'm saying that even during this 10 minutes time you need to maintain the infection control because they are observing. তো ওরা দেখবে এক্সট্রাকশন একটা হচ্ছে অস্কির টাস্কের মধ্যে পড়ে, 10 মিনিটসে যদি এক্সট্রাকশন হয় না, বাট হচ্ছে এটাও একটা অস্কিন টাস্কের মধ্যে ফেলা হয়েছে, but it's all in mannequin, not in real patient. Extraction, periodontal scaling, subgingival curetage যেটা আমরা বলি, দুই একটা দাঁত করতে দিবে, তারপরে ফিশার সিলেন্ট করতে দেয়। Then there were some other tasks, ফিশার সিলেন্ট, রাবার ড্যাম প্লেসমেন্ট। রাবার ড্যাম প্লেসমেন্টের মধ্যেও কোশ্চেন গুলো থাকে হচ্ছে সিনারিও বেসড। সাপোজ you are doing filling in 3-6 and fillingটা কোন সারফেসে, and they will ask you to isolate that tooth, or you are doing filling in 3-6 and 3-5 and isolate the tooth, how you are going to do it. So you need to know where you are going to place the clamp if you are doing a MOD cavity in 3-6, or বলে দিবে হচ্ছে suppose you are doing endo in one tooth, now how you're going to isolate, or you are doing something in your anterior teeth, how you're going to isolate the teeth. So this kind of question will be there. Communication room হচ্ছে 6টা থাকবে, 6 doors, very scary door. Communication হচ্ছে main trick to pass the practical exam. Communication গুলা হচ্ছে এতটা important যে কমিউনিকেশন গুলোতে ফেল করলে দেন there is very high chance যে হচ্ছে ক্লিনিক্যাল ডেটা ফেল আসতে পারে। ক্লিনিক্যাল ডেটার দিনে হচ্ছে 6টা কমিউনিকেশন থাকবে, এগুলোর হচ্ছে ক্লাস্টার ভাগ করা থাকে। ক্লাস্টার এগুলো খুবই কমপ্লিকেটেড হয়েছে, আমি ভিতরে ঢুকতে অনেক ঢুকতে যাচ্ছি। তো ক্লাস্টার হচ্ছে ভাগ করা থাকে, যেমন ইনফরমেশন গ্যাদারিং ক্লাস্টার, হ্যাঁ, ডায়াগনোসিস ক্লাস্টার এন্ড ম্যানেজমেন্ট ক্লাস্টার। আমি হচ্ছে ক্লাস্টার ভাগ করে নিজে পড়তাম না পার্সোনালি, বিকজ আমার কাছে মনে হতো ক্লাস্টারের কথা চিন্তা করতেছি, এটা এই কোশ্চেন ইনফরমেশন গ্যাদারিং এন্ড ডায়াগনোসিস it used to be very complicated for me. আমার কাছে জাস্ট মনে হতো এটা একটা কেস আই নিড টু সলভ, দ্যাটস অল, বাকিটা হচ্ছে যা হবার হবে এরকম আর কি। তো ইনফরমেশন গ্যাদারিং গুলোতে যেমন হচ্ছে একটা কেস, ওরা একটা হিস্ট্রি দিবে, you need to gather information, history taking, ওরা দেখবে যে as much as history আমরা কতটা নিতে পারি এবং কিভাবে আমরা হিস্ট্রিটা নিচ্ছি পেশেন্টের। they will ask question actively, হচ্ছে 2জন এক্সামিনার থাকে ভিতরে, রুমটার ভিতরে। কোশ্চেনটা হচ্ছে স্ক্রিনের মধ্যে থাকবে and you will get 3 minutes to look at the question, okay, and then you will be able to talk for rest of the 10 minutes, or 10 minutes included, I don't remember, but 10 minutes হচ্ছে গিয়ে speaking time. So far I remember at least হচ্ছে 1 or 2 minutes হচ্ছে you can look at the question. তো কথা বলার সময় হচ্ছে একজন আপনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, একজন এক্সামিনার, আরেকজন এক্সামিনার হচ্ছে পুরো ব্যাপারটা অবজার্ভ করবে। সো 2 এক্সামিনার উইল বি দেয়ার, আরেকজন কথা বলবে না, শুধু অবজার্ভ করবে, আর একজন অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। and it's not like viva exam. Examiner will not ask question as a teacher. Examiner will pretend to be your patient. সে হচ্ছে আপনার সাথে ঝগড়া করবে, sometimes angry হবে, or sometimes they can be acting like a addicted person, drug seeker, or they will act differently or manipulatively different way. They will try to manipulate you or try to break you, okay, or sometimes they can be very friendly, but I found them all very friendly, to be honest. আমার কাছে মনে হয়েছে না, they are very helpful, and they're very appreciating, and we should not think that okay, our English is not very good, they will judge us. No, they're very good, and they're not judging your English, they are judging your knowledge, your confidence, and the way you present yourself. That's it, okay.
সো কমিউনিকেশন ডেটা হচ্ছে এভাবে পার করার পরে ক্লিনিক্যাল ডেতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লাস্টারে হচ্ছে পাস করতে হবে। সাপোজ টেকনিক্যাল টাস্ক হচ্ছে 4টা দিচ্ছে, 4টার মধ্যে যদি 1টা বা 2টাতে ফেল হয়, still you can pass, but you need to pass in that cluster, technical task cluster. ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে ফেল করা যায় না, ইনফরমেশন গ্যাদারিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাট বাকিগুলোতে হচ্ছে যদি ক্লাস্টারের একটা কোশ্চেনে আমি ফেল করি, দ্যাট ডাজ নট মিন আই উইল ফেল দ্য হোল এক্সাম, বাট দ্য হোল ক্লাস্টার নিডস টু বি পাস। ঠিক তেমনি হচ্ছে টেকনিক্যাল ডেট যে হচ্ছে প্র্যাকটিক্যাল ডেজের 6টা যে টাস্ক আছে তার মধ্যেও ক্লাস্টার আছে, যেমন প্রিপারেশন ক্লাস্টার অ্যান্ড রেস্টোরেটিভ ক্লাস্টার। প্রিপারেশন ক্লাস্টারের মধ্যে আমার আছে হচ্ছে ক্রাউন প্রিপারেশন, এন্ডোডন্টিক এক্সেস প্রিপারেশন অর ক্যাভিটি প্রিপারেশন। সাপোজ আমার ক্যাভিটি প্রিপারেশনটা অনেক খারাপ হলো, it's okay, I still need to do very good crown prep or very good access preparation to pass that whole cluster, then I can pass the whole exam. So এভাবে আর কি ক্লাস্টার বেসিসে হয়। তো যখন আপনারা পার্ট 2 এক্সামটা দিবেন তখন আপনারা আরো ভালো করে ব্যাপারটা জানতে পারবেন। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। তো প্রিটি মাচ দ্যাটস ইট। এক্সাম দেওয়ার পরে হচ্ছে 6 উইকস পরে রেজাল্ট দিবে। রেজাল্ট if you pass then you are done with ADC and you can apply for your English exam and go for registration. If you haven't passed, then you apply for another exam. Okay? Thank you অনেক বেশি so কিছু much, বলে Apu. ফেলছি। We are Right, very okay. lucky, and I myself I consider that I'm the luckiest person যে আপু আজকে আমি আপনার সাথে এই লাইভটা করতে পারতেছি। and আমার মনে হয় না যে আমাদের অডিয়েন্সের বিন্দু মাত্র কোনো কনফিউশন আর থাকবে। অ্যাজ এ আমি একজন ছোট মানুষ, কবি সেকেন্ড ইয়ারের একজন সামান্য স্টুডেন্ট হয়ে আমি এত ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছি। সো আই হোপ আওয়ার অডিয়েন্সরা, আমাদের সিনিয়ররা সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার মার্ক করতে পারছেন আপুর কথাগুলো। আপু আমাদের সবকিছু কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ডেতে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন একদম আপু ইলাবোরেটলি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমরা একটু কমেন্ট সেকশন দেখতে চাই, আমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কেউ করতেছে কিনা। Sure. জি আপু। আচ্ছা আপু, আমাদের হচ্ছে এমডি ফিরোজ আহমেদ ভাইয়া, উনি কোশ্চেন করছেন যে ডকুমেন্ট সাবমিটের প্রসেসটা কি, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামের পয়েন্ট কি স্পেসিফিক কিনা? আমি যেরকম বললাম যে ইনিশিয়াল অ্যাসেসমেন্টে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে না, সো ইউ ডোন্ট নিড টু সাবমিট এনিথিং। বাট ডকুমেন্ট সাবমিশনের প্রসেসটা হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের, যদি আমরা এডিসি ওয়েবসাইটে যাই, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অংশটাতে যদি আমরা ক্লিক করি, ওখানে হচ্ছে ডকুমেন্ট গুলো আসবে যে কি কি দিতে হবে। হ্যাঁ, তো ওখানে আমাদের সবগুলো ডকুমেন্ট, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাসেসমেন্ট করছি, আমাদের ওখানে সার্টিফিকেশনটা হচ্ছে নোটারি পাবলিক করতে হবে। ঠিক আছে? আর যারা অস্ট্রেলিয়া থেকে হচ্ছে করবেন এসে, তারা অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনারা অনেকগুলো অপশন আছে যাদের কাছ থেকে আপনারা করতে পারেন। ইভেন ডেন্টিস্ট ক্যান ডু ইট, অর ফার্মাসিস্ট, অর এখানে যারা ওখানে একটা লিস্ট আছে। এটা অস্ট্রেলিয়াতে যারা এসে করবেন তাদের জন্য, বাট বাংলাদেশ থেকে যারা করবেন, আমি বাংলাদেশ থেকে করে এনেছি, আই নো নোটারি পাবলিক করতে হবে সবকিছু। ঠিক আছে? এবং ইনিশিয়াল অ্যাসেসমেন্টের জন্য আপনার মার্কশিটটা, এটা আমি একটু স্পেসিফিকলি বলি, সবাই এটাতে কনফিউজ হয়ে যায়। মার্কশিট হচ্ছে আমরা নর্মালি একটা পাই ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে? এটা আমাদের পরীক্ষার সময় এক্সামের পরে দেওয়া হয়, বাট স্পেসিফিক্যালি ইউ নিড টু আস্ক মার্কশিট ফ্রম কলেজ, যেটা অ্যাব্রোডে অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়, which will include all the hours, কোন আওয়ার, কত আওয়ার হচ্ছে আমরা কোন সাবজেক্টের পেছনে আমরা হচ্ছে ইউজ করেছি, এবং আমাদের পুরো medium of study was in English, that will be stated there. Okay, that's very important. আমরা যে ইংলিশে হচ্ছে আমাদের বিডিএস কোর্সটা করেছি, that will be stated in that thick ট্রান্সক্রিপ্ট, কলেজ ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে? এটা কলেজ থেকে নিতে হবে, নট ফ্রম ইউনিভার্সিটি। কলেজে গিয়ে বলতে হবে যে আমি সিএমসির
আমি চিটাগং মেডিকেলের হচ্ছে কলেজ সেকশন থেকে জিনিসটা নিয়েছি, and they didn't give everyone that mark sheet until you ask. Okay, so you need to ask for it যে আমি অ্যাব্রোডে অ্যাপ্লাই করব, ফার্দার স্টাডিজ এর জন্য I need a mark sheet which will explain the whole course including all the hours and the medium of study, everything. So এটা আমাদেরকে দিতে হবে, and আমাদের এটা পুরোটা নোটারি পাবলিক করতে হবে, কোনোটারই মেইন কপি সেন্ড করতে হবে না, ঠিক আছে? সবগুলোরই হচ্ছে স্ক্যান কপি উই নিড টু ডু নোটারি পাবলিক। সেকেন্ডলি হচ্ছে আমাদের কিছু রিকমেন্ডেশন লেটার লাগবে, ঠিক আছে? এটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। রিকমেন্ডেশন লেটারটা আমি যেভাবে বানিয়েছিলাম, আমি 3টা রিকমেন্ডেশন লেটার হচ্ছে আমি সাবমিট করেছিলাম, ঠিক আছে? দুটো হচ্ছে আমার কলেজের স্যারদের কাছ থেকে, ডেন্টাল কলেজের, এন্ড একটা হচ্ছে আমি যে ক্লিনিকে কাজ করতাম সেই ক্লিনিকের যে স্যার ছিলেন তার কাছ থেকে। মানে ওটা হচ্ছে প্রফেশনাল, যেটা আমরা বলি যে প্রফেশনাল একটা এক্সপেরিয়েন্স লেটার যেটা, সেটা। এবং আমি হচ্ছে সেপারেটলি বলতে পারবো না কোনটা নোটারি করলে হবে কোনটা করলে হবে না। আই ডিড নোটারি এভরিথিং, দ্যাট কোনোটাই হচ্ছে ফেরত না আসে, ঠিক আছে? সবকিছু নোটারি করেছিলাম আমি একদম, ইচ অ্যান্ড এভরিথিং। ওই প্রফেশনাল লেটার একটা আমি দিয়েছিলাম, আরে 2টা দিয়েছিলাম আমি হচ্ছে রিকমেন্ডেশন লেটার ফ্রম মাই কলেজ টিচার। কলেজের টিচারের কাছ থেকে যেভাবে নিয়েছিলাম, মেনলি আমি লিখেছি লেটারটা। লেখার পরে হচ্ছে লেখার ভাষা খুবই সিম্পল হবে যে আমি আমার স্টুডেন্টকে হচ্ছে এত বছর ধরে চিনি এবং আমি হচ্ছে তার মধ্যে হচ্ছে পড়াশোনার এই জিনিস ভালো দিকগুলো দেখেছি, পেশেন্ট কেয়ার, তারপরে ব্লা 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 ব্লা, আপনারা লিখতে পারবেন সবাই এইভাবে। তো লেখার পরে আপনি যেই স্যারের কাছ থেকে নিবেন, ওনাদের ক্লিনিকের কিন্তু কিছু প্যাড থাকে, রাইট? তো ক্লিনিকে যে প্যাডটা থাকে ওই প্যাডের একটা পেজ নিয়ে এসে আপনি ওটা প্রিন্ট আউট করবেন। এই পেজটার মধ্যে প্রিন্ট আউট করে স্যারকে দিয়ে আপনি সাইন করাবেন। সাইন করানোর পরেও ওইটারও হচ্ছে আপনার কপি আপনার কাছে তো রাখবেনই, প্লাস হচ্ছে আপনি ওটা নোটারি করে আপনি সবগুলো ডকুমেন্ট জমা দিবেন। এখন আসে গুড স্ট্যান্ডিং এর ব্যাপারে। ইনিশিয়াল অ্যাসেসমেন্টে হচ্ছে গুড স্ট্যান্ডিং একটা জিনিস থাকে, লেখা আছে লিস্টের মধ্যে। গুড স্ট্যান্ডিং যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে বিএমডিসি দিবে, ঠিক আছে? বিএমডিসি তে গুড স্ট্যান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে হয়। ফর অ্যাপ্লিকেশন ইউ নিড অ্যান অ্যাপ্লিকেশন, হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন, যে আপনি গুড স্ট্যান্ডিং আপনার দরকার, কি পারপাসে দরকার, আপনি অস্ট্রেলিয়ান ডেন্টাল কাউন্সিল এক্সাম দিতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই ইউ নিড এ গুড স্ট্যান্ডিং, এন্ড ইউ উইল নিড ইউর ইন্টার্নি কমপ্লিশন সার্টিফিকেট। এখানে আমি বলেছি যে ইন্টার্নি কমপ্লিট করতে হবে পরীক্ষাটা দেওয়ার জন্য, বিকজ ইউ নিড দ্যাট ফর গুড স্ট্যান্ডিং। তারপরে কিছু আই থিঙ্ক 2,000 to 3,000 টাকা হয়তো দিতে হবে বিএমডিসি কে, এন্ড আপনি হচ্ছে বিএমডিসি তে বলবেন যে হচ্ছে আপনার গুড স্ট্যান্ডিংটা হচ্ছে লাগবে, এন্ড গুড স্ট্যান্ডিংটা হচ্ছে বিএমডিসি এর খামে সিল করে দিতে বলবেন, ঠিক আছে? নরমালি বিএমডিসি এটা সেন্ড করার কথা এডিসি কে ডিরেক্টলি, সো ইউ ক্যানট সেন্ড ইট উইথ ইউর আদার ডকুমেন্টস। আমি আবার রিপিট করছি, ইউ ক্যানট সেন্ড গুড স্ট্যান্ডিং উইথ ইউর আদার ডকুমেন্টস বিকজ ইউ আর নট সাপোজ টু সেন্ড ইট টু এডিসি। বিএমডিসি ইজ সাপোজ টু সেন্ড ইট টু এডিসি, বাট আনফর্চুনেটলি বিএমডিসি আমাদের অনেক বেশি পরিমাণ হচ্ছে কাজ থাকাতে এটা আপনারা এক্সট্রা করে হয়তো আমাদের জন্য করবেন না। সো এই কাজটা আমাদেরকে করতে হবে, বাট দে উইল হেল্প ইউ। You need to ask them for BMDC envelope এবং BMDC যে সিলটা সেটা যেন করে আটকে দেয়, ঠিক আছে? আটকে দেওয়ার পরে you need to write the address of Australian Dental Council on top of the envelope, and the sender address will be BMDC address, not your address. So you are pretending that BMDC is sending that to ADC, okay? But you are going to do it basically. So first আপনি আপনার নরমাল ডকুমেন্ট গুলো সেন্ড করবেন, সেন্ড করার পরে ওরা হচ্ছে আপনাকে একটা মেইল দিবে that we have received all of your documents, okay? Once you do that, then আপনি BMDC টা সেন্ড করবেন। জাস্ট হচ্ছে 7 days এর ব্যবধানে আপনি সেন্ড করতে পারেন, just to be স্পেসিফিক। 7 days or 3-4 days হলেও হবে, জাস্ট যেন একই সাথে জিনিসটা না পৌঁছায়, ঠিক আছে? আমি 7 days পরে সেন্ড করেছিলাম। সো হোয়াট আই ডিড,
I brought all of my documents, notary public করে আমি নিয়ে আসছি অস্ট্রেলিয়াতে। আসার পরে আমি এখান থেকে পোস্ট করেছি। পোস্ট করার পরে আমি আমার বাবাকে বলেছিলাম বাংলাদেশ থেকে ডিএমডিসির ইয়েটা আমি রেডি করে আমার বাবার হাতে দিয়ে এসেছি যে ইউ উইল সেন্ড ইট ওয়ান্স আই সেন্ড অল দ্য ডকুমেন্টস টু এডিসি। ঠিক আছে, দেন বাবা হচ্ছে ওই ডকুমেন্টটা হচ্ছে সেন্ড করেছিল এন্ড গুড স্ট্যান্ডিংটা পাওয়ার পরে ওরা আরেকটা ইমেল করে যে উই হ্যাভ রিসিভড ইউর গুড স্ট্যান্ডিং, নাও ইট উইল টেক 8 উইকস ফর ইউর অ্যাসেসমেন্ট। না, এখানে যে প্রবলেমটা হয় বাংলাদেশে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে হবে না, অস্ট্রেলিয়ান পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। সো আপনারা যদি জেনে থাকেন বাংলাদেশে যখন আপনি ছবি তুলতে যাবেন ওখানে বলতে হবে যে কোন দেশের সাইজ। You need to ask for Australian passport size. That's quite different. Okay. So Australian passport size ছবি অনেক সময় ওরা পারফেক্টলি করতে পারে না বাংলাদেশে। You just need to be careful about that because আমারটা রিজেক্টেড হয়েছিল। I need to take another photo again in Australia to fix it. So ওটাও নোটারি করতে হবে। Picture should be, photo should be notarized as well. Then পিকচারটা সেন্ড করতে হবে। এখন সেকেন্ডে আরেকটা জিনিস বলো যে if you have anyone in Australia, your relatives or family, they can do the assessment on behalf of you or even your friend. Okay, so all you need to do হচ্ছে একটা ইয়া থাকে যে আপনি অথরাইজেশন দিচ্ছেন তাকে আপনার বিহাফে কাজটা করার, এই ফর্মটা ফিল আপ করলে হবে। দ্যাট পারসন ক্যান সাবমিট অল দ্য ডকুমেন্ট এবং আপনাকে পে করতে হবে হচ্ছে কার্ড ডিটেলস দেওয়া থাকে। বাংলাদেশ থেকে সম্ভবত মানি সেন্ড করতে হবে, ট্রান্সফার করতে হবে, আই এম নট শিওর বিকজ আমি মেনলি কার্ড দিয়ে পে করেছিলাম। তো মানি 600 সামথিং পে করতে হবে। এটা একটু চেক করতে হবে, ফর্মটার মধ্যে লেখা আছে, ঠিক আছে, কিভাবে সেন্ড করতে হবে, কোন ঠিকানায় সেন্ড করতে হবে, এভরিথিং রিটেন ইন দ্য ফর্ম। তো ওই ফর্মটা হচ্ছে এডিসি ওয়েবসাইটে হচ্ছে অ্যাভেলেবল, আপনারা ডাউনলোড করে হচ্ছে পুরোটা চেক করতে পারেন। এন্ড অলসো ইনিশিয়াল অ্যাসেসমেন্টে কি কি লাগবে পুরো লিস্টটা হচ্ছে আছে ওয়েবসাইটের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ আপু, সবকিছু এত সুন্দর করে এলাবোরেটলি বোঝানোর জন্য। আই হোপ আমাদের ভাইয়া বুঝতে পেরেছেন, আপনার আর কোনো কনফিউশন আশা করি নাই, থাকলেও ইনশাল্লাহ কমেন্ট করে দিবেন। আপু, আমাদের আরেকজন কমেন্ট করছেন, এমডি ফিরোজ আহমেদ ভাইয়া, এক্সাম দেওয়ার জন্য কোনো বয়সের লিমিটেশনস আছে কিনা, আর তিনি ডকুমেন্টস এর ব্যাপারে জানতে চাচ্ছিলেন যেগুলো অলরেডি আপু বলে দিয়েছেন, আর আপু উনি জিজ্ঞেস করছেন কোনো ওয়ার্কিং এক্সপেরিয়েন্স লাগবে কিনা। ওয়ার্কিং এক্সপেরিয়েন্স হলে ভালো ভালো তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যা যা সাবমিট করবেন ইনিশিয়াল সাবমিশনে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেম রেকর্ড ফর ফার্দার অ্যাসেসমেন্ট। কারণ রেজিস্ট্রেশনের সময় আই হ্যাড টু সাবমিট দ্য সেম পেপারস ব্যাক এগেইন, এবং এডিসি হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের সব ডকুমেন্ট গুলো আফরা যে রেগুলেটরি বডি আছে যারা রেজিস্ট্রেশন দেয় বিএমডিসি মতো, ওদেরকে কিন্তু পাঠিয়ে দিবে, সো দে নো হোয়াট ইউ আর সাবমিটিং। তো ওইটা হচ্ছে মেনটেন করতে হবে ওভাবে যে আমি ধরেন আপনি 1 বছর এক্সপিরিয়েন্স বললেন, পরে গিয়ে হচ্ছে আপনি আফটার রেজিস্ট্রেশনের সময় আপনি ওখানে গিয়ে বলতে পারবেন না আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স, বিকজ দে নো অলরেডি দ্যাট ইউ হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই, ইউ ক্যান স্টিল ডু ইট, এন্ড কোনো এজ লিমিট নেই। থ্যাংক ইউ সো মাচ আপু। মোটামুটি কমেন্ট সেকশন দেখা শেষ। এবারে আমাদের সবার মোস্ট অ্যাওয়েটেড কোশ্চিন, মোস্ট স্পাইসি কোশ্চিন বলতে পারি, যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন থাকি, কস্টিং। আপু, আমাদের এই পুরো প্রসিডিউরটার কস্টিং ব্যাপারে, এক্সপেন্স ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদের জানাতেন আপু। ওকে, আমি হচ্ছে কস্টটা হচ্ছে সিঙ্গেল একবার পরীক্ষা দিতে কতটুকু খরচ হয় আমি সেটা বলতে পারি, আনুষঙ্গিক জি আপু, খরচটা প্লিজ। বলবো। প্রথম অ্যাসেসমেন্টের সময় $610 মতো মনে হয় খরচ হবে, 600, so you need to multiply everything with now exchange rate হচ্ছে 59 I guess, multiply everything with 59
and then you'll get the actual figure. So ইনিশিয়াল অ্যাসেসমেন্টের টাকাটা সেন্ড করার পরে ফার্স্ট এক্সাম দেওয়ার সময় পার্ট 1 দেওয়ার সময় হচ্ছে নিয়ারলি $2,000 হচ্ছে এক্সাম ফিস $2,000 পে করতে হবে, এন্ড পার্ট 2 দেওয়ার জন্য হচ্ছে $4,500 পে করতে হবে ফুল এক্সামটার জন্য পার্ট 2। এরপরের ইনিশিয়াল এরপরের অ্যাসেসমেন্টের জন্য আর কোনো হচ্ছে টাকা পে করতে হবে না, বাট আফটার রেজিস্ট্রেশনের জন্য পে করতে হবে, ওইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এখানে হচ্ছে পার্ট 1 দেওয়ার পরে পার্ট 2 এর জন্য হচ্ছে পরীক্ষা ছাড়াও কিছু খরচ আছে। সো আপনাকে এখানে কিছু কোর্স করতে হবে পরীক্ষাটার প্রিপারেশনের জন্য, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো উইদাউট কোর্স দ্যাটস অলসো ফাইন, বাট পাস করাটা একটু কঠিন হয়ে যাবে বিকজ উই ডোন্ট নো হোয়াট টু এক্সপেক্ট। তাছাড়া হচ্ছে আমাদের ম্যানিকিনটা কেনা বা হচ্ছে আমাদের একটা হোম সেট আপ কিনতে হয় বাসায় প্র্যাকটিস করার জন্য, বাট ইফ ইউ হ্যাভ ক্লিনিক ইউ ক্যান প্র্যাকটিস ইন ইউর ক্লিনিক, but you need to have that course that will cost around $4,000-5,000 খরচ হয়ে যাবে কোর্সটা করতে, ঠিক আছে। আর আমাদের যে প্র্যাকটিসের জন্য যেহেতু জিনিসটা হচ্ছে রিয়েলটিতে হচ্ছে না, ম্যানিকিন টিথ হচ্ছে ডিফারেন্ট দ্যান রিয়েল টিথ, এবং ওটাতে কাজ করা এবং ফিলিং করা ইস ফিনিশিং আর নট অ্যাজ লাইক দ্য রিয়েল টিথ, সো ইউ ডেফিনেটলি নিড টু প্র্যাকটিস ইন ম্যানিকিন টিথ। তো ওগুলো হচ্ছে কিনতে টাকা খরচ হয় অনেক। সো অল টুগেদার ওগুলোর পিছনে আমার অনেক খরচ হয়েছে। সবার একরকম খরচ হয় না, ডিপেন্ড করছে যে কে কতটুকু ইনস্ট্রুমেন্ট কিনছে বা কত দাঁত কিনছে সেটার উপরে। তো এটার পিছনে ধরেন আরো $4,000-5,000 ডেফিনেটলি খরচ হবে জাস্ট ইনস্ট্রুমেন্ট বাবদ, বা মোর দেন দ্যাট, কারণ আপনাকে ক্যাভিটি দাঁত কিনতে হবে, এন্ডোডন্টিক দাঁত কিনতে হবে। সো এই দাঁতগুলো হচ্ছে সিমুলেটেড টুথ। আমি জাস্ট এক্সাম্পল দিব, একটা এন্ডো দাঁত হচ্ছে অ্যাক্সেস প্রিপারেশনে এন্ডো দাঁত হচ্ছে $30 ইচ টুথ, $30 জাস্ট একটা সিঙ্গেল দাঁতের দাম। সো আমার মনে হয় আমি হচ্ছে 50 না 60 টুথ হচ্ছে প্র্যাকটিস করেছিলাম, সো ইট ওয়াজ অলরেডি টু মাচ। হ্যাঁ, এরকম ক্যারিস দাঁতগুলো যেমন হচ্ছে $13 করে, বাট নর্মাল যে দাঁতগুলো ওগুলো হচ্ছে কম, সেগুলো আমি ইউএসএ থেকে বাল্কে অর্ডার করেছিলাম, দ্যাট ওয়াজ লেস। বাট এটা অ্যাটলিস্ট ধরে রাখতে হবে যে প্রিপারেশন বাবদ হচ্ছে $10,000-12,000 হচ্ছে প্রিপারেশনের জন্য খরচ হবে ফর পার্ট 2, অ্যাটলিস্ট 10,000, ওকে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কোর্সেস এগুলো মিলিয়ে। অ্যান্ড অলসো উই নিড টু think about coming to Australia and going for the exam, staying there for a while, কারণ এক্সামটা কিন্তু আর কোথাও হয় না, শুধুমাত্র মেলবোর্নে হয়, ঠিক আছে। তো আমাদেরকে তো এখানে আসতে হবে, এখানে এয়ার টিকেটেরও খরচ আছে, ভিসার খরচ আছে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, মেলবোর্নে এসে আমাকে থাকতে হবে হোটেলে, সো দ্যাট উইল অলসো কস্ট মানি। সো এই আনুষঙ্গিক কস্ট গুলো হচ্ছে হিসাব করতে হবে, নট জাস্ট এক্সাম কস্ট, বাট পার্ট 1 পরীক্ষাটা হচ্ছে ভেরি মাচ পসিবল এখন বাংলাদেশ থেকে, কারণ অনেকে আছেন যারা ইন্ডিয়াতে পরীক্ষা দিচ্ছেন এবং ভালো করছেন, দে আর রিয়েলি ডুইং গুড। সো ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দেওয়া যায়, ইন্ডিয়াতে পার্ট 2 কোচিংও করা যায়। জাস্ট ফর ইওর ইনফরমেশন, ইন্ডিয়াতে একটা কোচিং সেন্টার আছে যেখানে অনেকেই আমার সাথে এখানে পরীক্ষা দিয়েছেন সময়, অনেকেই ওখানে গিয়ে কোচিং করে এসেছেন, and some of them had passed as well. So ইন্ডিয়াতে পার্ট 2 কোচিং আছে এবং ইন্ডিয়াতে ম্যানিকিন এগুলো পাওয়া যায়, দাঁতও পাওয়া যায়। You can also get the teeth from eBay and practice. Then that will be cheaper as well. তো প্র্যাকটিস করতে হবে ম্যানিকিনের উপরে, কারণ মনে রাখতে হবে যে at the end of the day it's an exam, এবং the way the exam will be we need to prepare in that way, right? So ম্যানিকিনের উপর প্র্যাকটিস থাকতে হবে, যতই আমরা পেশেন্টের উপর কাজ করি না কেন এটা প্র্যাকটিসটা করতে হবে। এন্ড আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো কষ্ট আছে, যেমন পরীক্ষাতে একটা স্পেসিফিক ম্যাটেরিয়াল দেয়, বার কিটটাও ডিফারেন্ট, যে বার্স গুলো দিবে উই ক্যান অনলি ইউজ দোজ বার্স। সো পরীক্ষার এক্সামের জন্য ওই বারগুলো সেই বারগুলোই কিনতে হবে, দেন
যেই ম্যাটেরিয়াল গুলো দিবে বেটার হয় যে ওই ম্যাটেরিয়াল গুলো দিয়ে প্র্যাকটিস করলে, বিকজ ইউ উইল হ্যাভ হায়ার চান্স অফ having good works in exam if you use the same materials. কারণ আপনি জানবেন যে ম্যাটেরিয়ালের ওয়ার্কিং টাইম, সেটিং টাইম কতটুকু, প্লাস হচ্ছে ম্যাটেরিয়াল গুলোতে হচ্ছে কিভাবে হচ্ছে কন্ট্রোল করা যায় বা ট্রাবল শুটিং করা যায়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। পার্ট 2টা একটু এক্সপেন্সিভ, অল টুগেদার ভালোই খরচ হবে। আবার এটা তো আমি শুধু সিঙ্গেল টাইম পরীক্ষা দেওয়ার ব্যাপারে বললাম। if you need to do the exam again and again, then definitely প্রত্যেকটা জিনিস হচ্ছে আবার পে করতে হবে, 4500 আবার পে করতে হবে, 2000 আবার পে করতে হবে। ইনিশিয়াল অ্যাসেসমেন্টের একটা মেয়াদ থাকে, ওটা শেষ হয়ে গেলে আবার করতে হবে। সো ইটস এ কোয়াইট এক্সপেন্সিভ এক্সাম। আমার কাছে যেটা মনে হয়েছে আমার জন্য, যদি অস্ট্রেলিয়াতে এসে এক্সামটা দেওয়া যায়, ইটস ভেরি মাচ পসিবল এক্সাম। বাংলাদেশ থেকে একটু কঠিন হয়ে যাবে শুধু কস্টের জন্য, ঠিক আছে, কারণ আমরা খরচ করব হচ্ছে বাংলা টাকা থেকে ডলারে, so it's going to be quite expensive, right? But if you can stay in Australia and earn in dollar and then you spend in dollar, then it won't be that much costly. যেটা আমি করেছিলাম, আমি কাজ করতাম অনেক, 6 days কাজ করতাম, sometimes 7 daysও কাজ করেছি, ডাবল শিফটেও কাজ করেছি sometimes. So I used to earn money in dollar and then spend all of those after exam. So ওইটা হচ্ছে গিয়ে আমার জন্য, এই জন্য আমার কাছে এতটা মনে হয় নাই, এতটা এক্সপেন্সিভ। at the end of the day it was very expensive, বাট আমার কাছে ওই মুহূর্তে মনে হয়নি, একবারই তো খরচ করতে হয় না, ধাপে ধাপে খরচ করতে হয়েছে। তো আমার কাছে তখন মনে হয়েছিল আই এম ওয়ার্কিং ফর ইট এন্ড দেন আই উইল স্পেন্ড আফটার এক্সাম। সো আমার টোটাল এক্সাম দিতে মোটামুটি 30 grand এর মতো খরচ হয়েছে, 30,000 AUD, ঠিক আছে। তো এটা জাস্ট এক্সাম পারপাসে খরচ হয়েছে আমার 30,000 AUD। এবং হচ্ছে আমি অবশ্যই ইনস্ট্রুমেন্ট অনেক বেশি কিনি, অনেক দাঁত কিনছি, অনেক দাঁত কাটছি। তো সবার হয়তো এতটা নাও লাগতে পারে, বাট আমার হচ্ছে অনেক বেশি জিনিস আমি কিনতাম। তো দেখা গিয়েছে যে এবং কোর্স হচ্ছে আমি একটাই করেছি, আমি বারবার কোর্স করিনি, কারণ আপনার নিজেকে ইমপ্রুভ করতে হবে। কোর্স বারবার করে আসলে আমার মনে হয় না খুব বেশি লাভ হয়, একই জিনিস সবাই শেখায়, বাট it should be from yourself, ওকে। তো এটাই হচ্ছে গিয়ে খরচের মোটামুটি একটা আইডিয়া আমি দিলাম। বাট আমি তো এখানে থাকা অবস্থায় এটা খরচ করেছি, আমার কিন্তু আলাদা করে অস্ট্রেলিয়াতে আসতে হয়নি, ভিসাতে অ্যাপ্লাই করতে হয়নি, মেলবোর্নে গিয়ে থাকতে হয়েছে, ওইটা শুধু হোটেলের জন্য হচ্ছে আমাকে স্পেন্ড করতে হয়েছে। বাট এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে we need to be here to go for the exam, ওকে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একদম ক্লিয়ারলি প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের কি এক্সপেন্স করতে পারে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং মাঝখানে আপু আমাদের আরো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়ে ফেলছেন। যেমন একজন জিজ্ঞেস করতেছিলেন যে এক্সাম কি আমরা বাংলাদেশ থেকে দিতে পারবো না, অস্ট্রেলিয়া যাইতে হবে। আপু অলরেডি বলে দিচ্ছেন যে হ্যাঁ, এটা আমাদের মেলবোর্নে যেতে হবে, কিংবা ইন্ডিয়া থেকেও রিসেন্টলি দেওয়া যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু। না, ইন্ডিয়া আপু থেকে শুধু পার্ট 1টা দেওয়া যাবে, পার্ট only ওয়ানটা, part 1, part 2 only from Melbourne, okay, part from 2 Melbourne. only from Australia. ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে আসছি, আমাদের আর অনলি দু একটা কোশ্চেনের মতো বাকি আছে। তো আপু আপনার কাছে জানতে চাইবো ভিসা প্রসেসিং এর ব্যাপারে। আমাদের কি শুধুমাত্র এডিসি এক্সামটা পাশ করলেই ভিসা পাওয়া যাবে, না আরো কোনো জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, যদি একজন ডেন্টাল সার্জন বাংলাদেশ থেকে অ্যাজ এ ডেন্টিস্ট যেতে চান, ক্যারিয়ার সেট আপ করতে চান, তাহলে তার ভিসা নিয়ে কি কি কমপ্লিকেশনস হতে পারে আপু? আচ্ছা আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, বিকজ আমি যেহেতু হচ্ছে ইমিগ্রেশনের কেউ না, এবং ইমিগ্রেশনের সাথে ডিরেক্টলি আমি এটাতে ইনভলভ না, সো আমার 100% হচ্ছে আইডিয়া নেই। বাট আমি যতটুকু জানি আমার আপু সময় আমরা যেটা শুধু ছিল, আপনার আমি এক্সপেরিয়েন্সটা এটা আমরা বলতে পারি। জানতে চাচ্ছি। সো 2015 হচ্ছে 15 এর আগ পর্যন্ত হচ্ছে ডেন্টিস্ট্রিটা হচ্ছে স্কিলড অকুপেশন লিস্টে ছিল, হুইচ মিনস যে আপনি যদি এডিসি পাস করেন দেন
you can apply for permanent residency by doing assessment, skilled assessment, যেটা ইঞ্জিনিয়াররা করে বা অন্যান্য প্রফেশনে যারা করছে। বাট 2015 আমি যাওয়ার ঠিক আগে এটা হচ্ছে রিমুভ হয়ে গিয়েছে ওখান থেকে। আমি জানি না এখন এসেছে কিনা, বাট সো ফার আই নো মেবি নট। হ্যাঁ, তো এটা একটু চেক করতে হবে। স্কিলড অকুপেশন লিস্টের এটা আপনার হচ্ছে ওয়েবসাইটে থাকবে, অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন, আপনারা ওগুলো চেক করবেন। আমি চেক করতাম। তো ওখানে গিয়ে দেখবেন যে আবার এখন কিছু কিছু স্টেটে হয়তো থাকতে পারে, নট হোল অস্ট্রেলিয়া, কিছু কিছু স্টেটে থাকতে পারে, এটা একটু চেক করবেন ইমিগ্রেশনের ওয়েবসাইটে। সো দেখা যায় যে সেই ক্ষেত্রে আপনি যদি পাস করেন ওই স্টেটটা থেকে একমাত্র হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নট ফর হোল অস্ট্রেলিয়া। তো ওইটার প্রসেসটা হচ্ছে ডিফারেন্ট হবে। ওগুলোর আপনি ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটু স্টাডি করতে হবে, হ্যাঁ, যে স্টেট থেকে যদি হচ্ছে স্টেটের স্কিল লিস্টে যদি ডেন্টিস্ট্রি থাকে তাহলে ওই স্টেটে আপনাকে ফার্স্টে রিলোকেট হতে করতে হবে, এন্ড ইউ মাইট নিড এ জব ফর দ্যাট অ্যাজ ওয়েল। তো ওইটার যে ক্লজ গুলো আছে ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে একটু চেক করতে হবে যে ওটার শর্তগুলো কি কি ওই ভিসাটাতে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু যেটা স্কিলড ইন্ডিপেন্ডেন্ট যে ভিসাটা ছিল, যেটাতে মানে নর্মালি আগে সবাই যারা এসেছেন মুভ করেছেন এডিসি এর মাধ্যমে, তারা যেটাতে অ্যাপ্লাই করতেন সেটা হচ্ছে আমার সময় আমি পাইনি। এখন চেঞ্জ হয়েছে বলে আমার জ্ঞান তো নেই, বাট হয়তো বা থাকতে পারে। ইউ নিড টু চেক ইট ইন ইমিগ্রেশন ওয়েবসাইট। ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে কিন্তু অনেক ইনফরমেশন আছে। আপনি যদি হচ্ছে ওখানে স্কিলড লিস্টটা খুঁজবেন, সল লিস্ট বলে এটাকে, হোল অস্ট্রেলিয়ার জন্য একটা আছে যে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এরকম একটা আছে। এবং কিছু কিছু জায়গায় হচ্ছে দেখা যায় যে স্টেট ওয়াইজ আছে। ডেন্টিস্ট্রি কোথায় আছে এটা আপনাকে দেখতে হবে, কারণ আপনি এডিসি পাস করলেই তো হচ্ছে হবে না, আপনাকে হচ্ছে এখানে পার্মানেন্ট রেসিডেন্সির ব্যাপারটাও চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে। বাট ডেফিনেটলি দেয়ার উইল বি এ ওয়ে প্রবাবলি, কিন্তু আপনাকে ওয়েটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, ইমিগ্রেশনের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আর যদি আমরা পাস করার পরে হচ্ছে এখানে রেসিডেন্সি না থাকে সেক্ষেত্রে আমরা তো প্র্যাকটিস করতে পারবো না ওভাবে, কারণ অন্যান্য ভিসাতে আপনি কতদিন পর্যন্ত এখানে থাকবেন, করবেন, ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট। সো এটা নিয়ে একটুখানি রিসার্চ করতে হবে। এবং অস্ট্রেলিয়াতে এসে পরীক্ষাটা দিতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো, থেকে এসে এবং কাজ করে পরীক্ষা দিতে পারলে সবচেয়ে বেটার হয়, পাস করার চান্সেসটা মোর হায়ার হয়, কারণ ইউ নিড টু নো দ্য সিস্টেম হিয়ার। বাংলাদেশ থেকে ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো ওইটার জন্য হচ্ছে আপনি পরীক্ষা দিতে আসার জন্য আপনার ট্যুরিস্ট ভিসাও কাজে লাগবে। আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে এসে পরীক্ষা দিতে পারবেন। ইউ ক্যান স্টুডেন্ট ভিসাতে থাকলে পরীক্ষা দিতে পারবেন। ইভেন কেউ যদি হচ্ছে স্পাউস হিসেবে থেকে থাকে স্পাউস ভিসাতেও পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? পরীক্ষা যে কোনো ভিসা থেকেই দেওয়া যাবে। বাট পরীক্ষা দেওয়াটা হচ্ছে কিন্তু প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে পরীক্ষা পাস করে যাওয়ার পরে হচ্ছে কোন ওয়েতে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে you need to do research, okay? কারণ এখানে জব পাওয়ার একটা ব্যাপার আছে, যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জব থেকে স্পন্সরশিপ হয়তো দিচ্ছে, সেটার মাধ্যমে হয়তো আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এই জিনিসগুলো একটুখানি আপনারা ঘেটে তারপর ডিসিশনটা নিবেন যে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে দিতে চাচ্ছেন না অস্ট্রেলিয়াতে এসে তারপর দিতে চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আই হোপ আমাদের ভাইয়াদের সব কনফিউশন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আপু এত সুন্দর করে বোঝাচ্ছেন, রিয়েলি ইনফরমেটিভ অ্যান্ড রিয়েলি ইমপ্রেসিভ সেশন। আই এম ভেরি লাকি টুডে। আপু মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের লাস্ট কোশ্চেনটা আমি করতে চাচ্ছি আপু। অস্ট্রেলিয়ায় আপু আমাদের অ্যাকচুয়ালি জব ফ্যাসিলিটিসটা কিরকম? কোনো একজন বাংলাদেশী যদি অস্ট্রেলিয়ায় অ্যাজ এ ডেন্টিস্ট তিনি ক্যারিয়ার সেট আপ করতে চান তাহলে তার প্যাথওয়েটার ব্যাপারে যদি একটু আপু আমাদেরকে জানাতেন, দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল আচ্ছা, ফর ঠিক আছে। এভরিওয়ান অফ আস। জবের ক্ষেত্রে হচ্ছে আমি একটু আমার অভিজ্ঞতাটা জিনিসটা বলবো, সেটা হচ্ছে জব প্লিজ আপু। পাওয়াটা ইনিশিয়ালি কঠিন, ভালো কঠিন, হ্যাঁ। পাশ করার পরে হচ্ছে রেজিস্ট্রেশনের পরপরই হচ্ছে জব আসলে এত সহজে পাওয়া যায় না, ইটস রিয়েলি ডিফিকাল্ট, হ্যাঁ। আই ওয়াজ ভেরি লাকি। আমি এটা না বললেই নয়, কারণ হচ্ছে এখানে আপনারা সবাই হয়তো ডক্টর নাহিদ সাইমা আপুর কথা জানেন, এভরিবডি নোজ হার। তো আপু হচ্ছে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স হিয়ার।
যারা হচ্ছে এখানে এডিসি দিয়ে হচ্ছে উনি অনেক সাকসেসফুল অবস্থায় আছেন। তো আপু হ্যাজ বিন রিয়েলি হেল্পফুল সিন্স দ্য ভেরি বিগিনিং অফ মাই এডিসি জার্নি। হ্যাঁ, উনি না থাকলে হয়তো এই জার্নিটা ওভাবে সম্ভবপর হতো কিনা, এত সহজ হতো কিনা, আই ডোন্ট নো। সো আমি পাশ করার পরে হচ্ছে আমি আপুর ক্লিনিকে হচ্ছে আমি এডিসি দেওয়ার আগে থেকে হচ্ছে I used to work there as a dental assistant and dental receptionist as well. So Apu gave me chance that time as a dental assistant. So এবং পরে যখন পাশ করেছি then I got a chance in her clinic as well to work as a dentist. So it was a very huge break for me. যেটা হচ্ছে হয়তো আপু না থাকলে ওই সময় হয়তো এটা সম্ভবপর হতো না। হ্যাঁ, এটা আই উড বি অনেস্ট যে যদি আমাকে জব খুঁজে বের করতে হতো তাহলে ইনিশিয়ালি হয়তো বা আমাকে অনেক স্ট্রাগল করতে হতো, বাট আপু ডিড দ্যাট হিউজ ফেভার ফর মি। তো আপুর ক্লিনিক দিয়ে স্টার্ট করেছি। সো এক্সপিরিয়েন্স যখন আপনার শুরু হয়ে যায় কয়েক বছরের, তখন আপনি জব পাবেন। বাট ইনিশিয়াল জব পাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট আনটিল ইউ নো সামওয়ান or until you have a very good link. Link means এখানে রিকমেন্ডেশনটা অনেক বেশি দরকার। জবের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে রিকমেন্ডেশনটা অনেক চলে। কিভাবে চলে যে দে অলওয়েজ want to hire someone they know. ওকে? সবসময় হচ্ছে unknown একজন পার্সনের থেকে যদি কেউ ইভেন হচ্ছে একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্টও যদি রিকমেন্ড করে যে I know that dentist and she's very good, I know her personally, she's a good person, then you will get a chance. It's like that. So it's very difficult. তো আমি বাংলাদেশ থেকে এসে পাশ করে এসে হুট করে জব পাওয়াটা হচ্ছে মেবি সিডনিতে হচ্ছে ইটস গোয়িং টু বি এ ভেরি টাফ জব, মানে সিডনিতে জব পাওয়াটা। বাট আমি বলবো না যে কেউ পায়নি, অবশ্যই ডেফিনেটলি হচ্ছে গিয়ে সবাই তো শুরু করেছে, সবাই তো আমার মতো করে শুরু করেনি, সবাই আমার মতো হয়তো লাকিও ছিল না। বাট হচ্ছে ইটস ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, অনেক ইন্টারভিউ দিতে হয়, অনেকে রিসেন্ট গ্রাজুয়েট হচ্ছে নেন, তাদের ওখান থেকে শুরু করতে হয়। তারপরে হচ্ছে এখান থেকে একটু দূরে সিডনির বাইরে গেলেই হচ্ছে জব কিছু পাওয়া যায়, কারণ ওখানে দেখা যায় যে ডেন্টিস্টরা হয়তো যেতে চাচ্ছে না কান্ট্রি সাইড গুলোতে, ওখানে পাওয়া যায়। আর হচ্ছে আস্তে আস্তে যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় দেন ইট বিকামস ইজি। Always the first job is very difficult. If someone helps you to get that, then you are very lucky. Okay? তো এটাই আমি বলবো যে এখানে এসে যদি কেউ পরীক্ষা দেয়, by the time that person is working in Australia, you get to know people. It's very important. You get to know people and then you make your own link. So that when you pass, then you can manage a job through that link. তো এটা যদি বাংলাদেশে থাকতাম, I wouldn't be able to do anything. তো এখানে আসাটা খুব দরকার ছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাটা খুব দরকার ছিল। এটা আমি খুব এমফাসাইজ করবো এইজন্য আমি পাস করতাম না যদি না আমি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম ফর এ ওয়াইল। আমি 4 বছর কাজ করেছি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। And in that 4 years আমি আমার বিডিএস কোর্সে যতটুকু না শিখেছি, আমি ওই 4 ইয়ার্স এ তার থেকে বেশি শিখেছি এবং বেশি জেনেছি। ঠিক আছে? তো that 4 years was life changing for me. আমার কাছে মনে হয়েছে আমার রিবর্ন হয়েছে এখানে। আমি আবার এই 4 years এ I have become someone different person. So everything has changed in that 4 years. So the way I talk, the way I behave or the way I manage things, everything changed. So আমি প্রথম যখন এসেছিলাম it wouldn't be possible with that um, with that experience or with that attitude or with that and everything. I mean, I wasn't ready. But after 4 years, I could feel that okay, now I'm ready to go ahead, because passing the exam is not the only thing you need to worry about. You need to practice here as a dentist, and it's not easy because language is a bigger barrier here. You need to understand people, you need to express yourself, and also
medical legally you need to be in the safe side. So whoever is doing dentistry in Australia or any other country in the world, they have overcome all those obstacles and now they're standing in that position because they had to work really, really hard. But they were not competent at the beginning. I wasn't competent at the beginning. I was not ready. I was so shaky. I used to think that if I ever fail in exam, that will be communication. I used to be so scared of English even. যে আমার কাছে মনে হতো যে I wouldn't be able to do it. But I worked really hard. I had to work really hard. Every day I failed. And then next day I thought, okay, I need to try again. Okay. And if someone can do it, one person can do it, I can do it. So that was the spirit and that was the story. এবং আমার হচ্ছে FCPS এর কোচিং করার সময় আমি হচ্ছে একজন শ্রদ্ধেয় স্যার একটা কথা বলছিলেন, মেধা বলে কিছু নাই, হার্ড ওয়ার্ক হচ্ছে সবকিছু। তো এটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। আসলে সবসময় আমি আমাকে নিজেকে বলতাম যে মেধা বলে কিছু নাই, you are capable to do it, you need to do hard work. Okay, all right, all the best everyone. Thank you so much, ladies and gentlemen, for your kind information. আপু একজন ফুল টাইম প্রফেশনাল হয়েও আমাদেরকে এতটা সময় এতটা এফোর্ট দিয়ে সবকিছু সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। এন্ড ওয়ান থিং আই মাস্ট অ্যাড, আমাদের এখানে আমি দেখছি এখন 11টা 26 মতো বাজে। সো আপুর এখানে মোটামুটি 3টা 26 মতো। So really we are really lucky and really grateful to আপু। আপু আপনাকে যতই বেশি বলি, যত বেশি ধন্যবাদ দিই, সবকিছুই কম পড়ে যাবে। আপু আপনি আমাদের জন্য দোয়া করবেন। and really we are really grateful to you. Thank you so much আপু আজকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অডিয়েন্সকে এই সহযোগিতা করার জন্য এবং আমাদের স্বপ্ন সারথীদেরকে এত সুন্দর করে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপু। Really thank you so much আপু। No problem, Bhaiya. Thank you everyone for having me again, once again, and all the best to everyone whoever wants to, walk towards your dream. Just go for it. Nothing is impossible. Okay. Nothing is impossible. Absolutely, Apu. So, Apu, if we have your permission, আমরা আজকের লাইভটা কি শেষ করতে পারি আপু? Oh, definitely. I need to sleep. 3:26. Thank you so much, Apu. So, ladies and gentlemen, that's all for today. I hope every confusion is amid and you are now really motivated and capable to chase your dream. So chase your dream, don't be fear. Best of luck for all of you and extremely sorry everyone, একটু নেট প্রবলেমের কারণে লাইনটা কেটে গেছিল। সো মোটামুটি আমাদের লাইভ আজকে শেষ এখানেই। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাদের এক্সিস ডেন্টাল স্কুলের
আগামী সেশনগুলোতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।